দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা এডিশনের নিয়মিত আয়োজন কারেন্ট এডিশন দেখার জন্য আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি চাল হেলালি। আজ আমরা কথা বলবো বাংলাদেশের সমকালীন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। সমসাময়িক এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের দুজন আলোচিত অ্যাক্টিভিস্ট। আমাদের সাথে আছেন ফ্রান্সের প্যারিস থেকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডক্টর পিনাকি, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে বছরের প্রথম দিনে বাংলা এডিশনের যে নতুন আয়োজন শুরু হলো কারেন্ট এডিশন, সবাইকে কারেন্ট এডিশনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে বাংলাদেশে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি, তার আত্মার শান্তি কামনা করে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। শুরুতেই ডাক্তার পিনাকি, আপনার কাছে যেতে চাই। বাংলাদেশের আলোচিত যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। তার আগে একটু জানতে চাই, প্রথম আলো, ডেইলি স্টার, এই দুটি গণমাধ্যমে যে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখলাম, সেখানে ঘুরে ফিরেই আপনাদের দুজনের নামই আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের ভূমিকা কিংবা যে ধরনের মব তৈরির সরকারের একটি পক্ষ থেকে আমরা মব তৈরির যেই অভিযোগ শুনতে পাচ্ছি, সে বিষয়ে আপনার মন্তব্য, প্রতিক্রিয়া দিয়ে একটু শুরু করতে চাই ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ধন্যবাদ। প্রথমে আমি বলে নিই যে ওই দিন আমি কি করেছি, আমি কি বলেছি সেটার তো ডকুমেন্টেড এভিডেন্স আছেই, তাই না? আমার ফেসবুকে লেখা আছে। আমি একটা ইভেন লাইভ করেছি, সেই লাইভও আছে। তো এখন যদি এই এত কিছুর পরেও কেউ অন্য কিছু বলতে চায় বা শুনতে চায়, তাহলে আমার বলার কিছু নাই। আমি ওই দিন কি করেছি, কি ভূমিকা নিয়েছি, সেটা আমার ফেসবুক অ্যাকাউন্টে পরিষ্কারভাবে আছে, এখনো আছে। এখন প্রশ্ন উঠতে পারে যে কেউ বলতে পারে যে আপনি তো সবসময়, এমনকি এখনো, প্রথম আলো, ডেইলি স্টারের রোলের বিরুদ্ধে বলেন। অবশ্যই আমি তাদেরকে মনে করি দে আর ফ্যাসিস্ট অ্যানাবলার, মানে তারাই হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছে। তারাই সেই প্রতিষ্ঠান যারা বাংলাদেশে 1/11 ঘটিয়েছে, এটা ডকুমেন্টেড ট্রুথ। 1/11 ঘটিয়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে এই দুই পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার। হাসিনার শাসন আমলে তারা ক্রমাগত জঙ্গি ন্যারেটিভ তৈরি করেছে এবং তারাই আজকে এই মব ন্যারেটিভ তৈরি করছে। যারা হাসিনার আমলে জঙ্গি জঙ্গি বলে চিল্লাতো, আজকে তারাই মব মব বলে চিল্লাচ্ছে। জঙ্গি এবং মব, এই দুইটা শব্দই তৈরি সেই হাসিনার শাসনে এবং সেই ফ্যাসিস্ট শাসনের যারা অবশেষ, তারাই আজকে সেই শব্দটাকে আজকে আর জঙ্গি বলে না, আজকে বলে মব। যাদেরকে তারা হত্যাযোগ্য বলে মনে করে, যাদেরকে এই সমাজ থেকে নির্মূল করা উচিত, তাদের গায়ে সে মব তকমাটা এঁটে দেয়। মব শব্দটা তো হিন্দুত্ববাদীদের শব্দ। আপনি ইন্ডিয়ান মিডিয়া দেখেন, মোদির মিডিয়া দেখেন, গদি মিডিয়া দেখেন, আপনি দেখেন মুসলমানদেরকে মব বলা হয়, জিহাদিস্ট মব। ওইখান থেকে ধার করছে তো এরাই করবে। এই প্রথম আলো আর দিল্লি স্টার এরাই করবে। এই মব শব্দটা কারা নিয়ে আসছে আজকের আমাদের আলোচনায়? এরাই। এই প্রথম আলো, দিল্লি স্টার এটা নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। আমার যে ব্যক্তিগত লড়াই প্রথম আলো, ডেইলি স্টারের ন্যারেটিভের বিরুদ্ধে, প্রথম আলো, ডেইলি স্টারের ফ্যাসিস্ট বয়ানের বিরুদ্ধে, সেটা তো সবসময় অব্যাহত থাকবে। আমি কি বের হয়ে গেছি নাকি? জি দাদা, আপনি বলেন। জি, আমার বলার কথা শেষ। দুঃখিত, একটু যান্ত্রিক গোলযোগের কারণে আমরা সম্ভবত আমরা শুনছিলাম পিনাকি ভট্টাচার্য আপনার কথা। আমি যদি এটার সাথে একটু যুক্ত করি যে আপনি প্রথম আলোর সামনে যে জিয়াফতের ডাক দিয়েছিলেন এবং অনেকেই অভিযোগ করছেন যে এই এই ঘটনার এক ধরনের বৈধতা উৎপাদনে আপনার ভূমিকা থাকতে পারে কিংবা
সেই ঘটনার এক্সটেনশন বলে অনেকে দাবি করছেন। প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকা, তাদের যে আমরা গত 15 বছরের ফ্যাসিবাদী আমলে আপনি যে তাদের ভূমিকার কথা বলছিলেন, তার বিরুদ্ধে কি আসলে কোনো যে প্রক্রিয়াগত যেই মানে সঠিক প্রক্রিয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কিংবা সেটি নেওয়ার সুযোগ ছিল কিনা, এখনই সেটি সম্ভব কিনা আসলে? না দেখেন, আমি তো ডেইলি স্টার নিয়ে কয়েকটা এপিসোড করেছি এবং একটা এপিসোডে আমি খুব স্পেসিফিক্যালি ডেইলি স্টার কি নিউজ ছেপেছে, কোন সময়, এমনকি ডেইলি স্টার তো এই বর্ষা বিপ্লবের সময় আমাদের আন্দোলনকারীদেরকে তো তারা দুষ্কৃতিকারী বলেছে, ডেইলি স্টার মাহফুজ আলম বলেছে। হ্যাঁ, মাহফুজ আলমের রোল নিয়ে তো আমি 38 মিনিটের সম্ভবত একটা এপিসোড করেছি এবং আমি বলছি এটা নিয়ে সম্ভব হলে 100 মিনিটের এপিসোড করা যায়, 100 ঘন্টার এপিসোড করা যায়। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে জনগণের যে গণরোষ, এটা লেজিটিমেট গণরোষ আছে এবং এই দুইটা পত্রিকার তো আসলে শাস্তি দেওয়া উচিত ছিল, আইন করে এর বিরুদ্ধে কমিশন গঠন করে এই দুইটা পত্রিকাকে শাস্তি আদালতে তোলা উচিত ছিল, মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে। এটা তো হয়নি, বরং তারাই দাবি করে যে তারাই এই উপদেষ্টা পরিষদ তৈরি করছে, তারা উপদেষ্টাদেরকে নিয়ে যে বই টই ছাপায় টাপায় আর কি। হ্যাঁ, সো তারা পার্ট অফ পাওয়ার হয়েছে, যাদের শাস্তি পাওয়ার কথা ছিল তারাই পার্ট অফ পাওয়ার হয়েছে এবং এটাই তো হয়েছে। এই জন্যই তো বিপ্লবটা ধ্বংস হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার গত 15 বছর শুধু নয়, 1/11 সময় থেকে যে কাজ করেছে বাংলাদেশের রাজনীতিতে, যেভাবে হস্তক্ষেপ করেছে বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের স্বার্থকে, বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে ভারত রাষ্ট্রের কাছে তুলে দিয়েছে, তো রাষ্ট্রদ্রোহিতা। এই অপরাধের বিচার হতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল। এই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত মানুষের গণরোষ এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে থামবে না। কিন্তু কিন্তু আমরা যদি নিকট ভবিষ্যতে আবার ক্ষমতার যে বাংলাদেশের যে গণতান্ত্রিক আমরা যে অভিযাত্রার স্বপ্ন দেখছি, আহ, সেখানে কি আসলে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে আপনি যে অভিযোগগুলোর কথা বলছেন, তাতে আসলে কি কোনো ব্যবস্থা নেয়ার সম্ভাবনা দেখছেন আসলে? বাংলাদেশের ডেমোক্রেসি স্টেবলই হবে না যদি প্রথম আলো ডেইলি স্টারের অপরাধের বিচার না হয়। খুব প্লেন অ্যান্ড পরিষ্কার। সিম্পল। প্রথম আলো ডেইলি স্টারের অপরাধের বিচার না হলে বাংলাদেশের ডেমোক্রেসি স্টেবল হবে না, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হবে না, খুবই বাংলাদেশে পরিষ্কার ফ্যাসিস্ট বক্তব্য। শাসনের ফিরে আসার সম্ভাবনা এটা নষ্ট হবে না, এটা বন্ধ হবে না। আহ, সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনার কাছে এবার একটু যেতে চাই। বিশেষ করে এই ঘটনাকে কেন্দ্র করে, অগ্নিকাণ্ডের ঘটনায় আপনার নামটাই সবচাইতে বেশি সামনে আসতে আমরা দেখলাম, এবং তার পরবর্তীতে আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের আপনার যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো বাংলাদেশে আহ, আহ, স্থগিত করা হয়েছে, কিংবা আপনি বাংলাদেশে এই মুহূর্তে আপনার যে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলো আছে, সেখান থেকে কথা বলার সেই সুযোগটি আসলে নেই। আহ, এই জায়গাতে আসলে যদি আমরা মানুষের বাকস্বাধীনতার কথা বলি, যেই বাকস্বাধীনতার ভিত্তিতেই আসলে আপনার বাংলাদেশের মানুষের সামনে কথা বলার অধিকার আপনি রাখেন, ঠিক একই বাকস্বাধীনতা কিংবা গণমাধ্যমের স্বাধীনতার জায়গা থেকে আসলে প্রথম আলো ডেইলি স্টারের যে দুর্ঘটনা অথবা যেই অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখলাম, সেটিকে আসলে আপনি কিভাবে দেখেন? দুটি, আপনাকে এবং প্রথম আলো ডেইলি স্টারের যেই পরিস্থিতি আমরা দেখলাম, এই দুটির কোনোটি কি আসলে বাক স্বাধীনতা কিংবা গণমাধ্যমের স্বাধীনতার জন্য স্বাস্থ্যকর কিনা? বাক স্বাধীনতা বাংলাদেশে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে আপনি ধর্মীয় স্বাধীনতা চাবেন। ধর্মীয় স্বাধীনতার সময় আপনি আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে যা মনে চায় তাই বলতে পারবেন। মাদ্রাসার শিক্ষকদেরকে জঙ্গি বানায় তারপরে তাদের ক্রস ফায়ারে দিতে পারবেন, মেরে ফেলতে পারবেন। জঙ্গি বানায় ঘরের ভেতরে বোমা রেখে তাদের পরিবার সহ উড়ায় দিতে পারবেন। এটা কোনো সমস্যা নাই। একজন হিন্দু যদি কোথাও পকেট মারতে গিয়ে মুসলমান এক মেয়েকে জোর করে আপনার ধর্ষণ করেছে, মুসলমান এক মেয়েকে আপনার মিথ্যা পরিচয় দিয়ে তারপরে তার সাথে প্রেম করতে গিয়েছে, তাকে ধরে থানায় দেওয়া হয়েছে। পুলিশ তার মামলা নেবে না। মামলা নেবে না কেন? কারণ হচ্ছে সে হিন্দু, এটা করলেই সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়ে যাবে। বাংলাদেশের সংখ্যালঘু হচ্ছে আমরা মুসলমানেরা। আমাদের নিয়ে আপনি যা মনে চায় তাই বলতে পারবেন। এটা কোনো সমস্যা না। প্রথম আলো ডেইলি স্টারের আজকে একটা বিষয় আপনাকে বলি। আজকে আদালতে এটার একটা শুনানি ছিল। সেই শুনানিতে আ বিচারক বলে দিয়েছেন
যে প্রথম আলোর বিরুদ্ধে কোনো মামলা করতে হলে রাষ্ট্রের লাগবে, রাষ্ট্রের অনুমতি লাগবে। রাষ্ট্রের অনুমতি ছাড়া এটা করা যাবে না। তো প্রথম আলো ডেইলি স্টার এই গত ১.৫ বছরের ভেতরেও যদি বলি, আগের কথা তো দাদা বলল, এই গত ১.৫ বছরের কথা যদি বলি, আমাদের সবশেষ একটা ঈদ গিয়েছে। সেই ঈদের মধ্যে তারা রমজানের ঈদে তারা কুকুরের মাথায় আপনার কুকুরকে আমাদের করেছে। মানে এই ঈদের একটা ব্যানার বানিয়েছে তারা, ঈদ মোবারক লিখতে গিয়ে সেখানে কার্টুন, জি। কয়েকজন মানুষের পাশে একটা কুকুরকেও সেই কার্টুনের মধ্যে বসিয়ে দিয়েছে। এটা irrelevant এবং এটার সাথে মানে আমাদের ইসলাম ধর্মের ঈদের, রোজার কোনো সম্পর্ক নাই। তারা সেটা করেছে। সেই মামলাটারই আজকে শুনানি ছিল। তো এইভাবে যদি আপনি একটা, একটা করে ধরেন যেটা বলা হচ্ছে প্রথম আলোর ডেইলি স্টারের অগ্নিকাণ্ডের কথা। প্রথম কথা হচ্ছে আমি প্রথম আলো ডেইলি স্টারকে পত্রিকা হিসাবে মনে করি না। কেউ বলে থাকেন যে আমরা প্রথম আলো ডেইলি স্টারের মতো প্যারালাল আরেকটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি না কেন? প্রথম আলো ডেইলি স্টারের মতো প্যারালাল প্রতিষ্ঠান মানে কি? তাহলে আমাকে বাংলাদেশের বাইরের কোনো এক রাষ্ট্রের শাখা অফিস হিসাবে কাজ করতে হবে এই দেশে। এটার নাম প্যারালাল। আমি সারাদিন মিথ্যা সংবাদ পরিবেশন করব, এটার নাম প্যারালাল। আমি সারাক্ষণ মুসলমানদের আপনি এই কালকের প্রথম আলোর যদি আপনি দেখেন, তারা সারা বাংলাদেশে সবাই লিখেছে যে আজ ইংরেজি নববর্ষের ১ম দিন। তারা লিখেছেন খ্রিস্টীয় নববর্ষের ১ম দিন। ওরা কিন্তু ব্রেন গেম খেলে। ওদের প্রতিটা জিনিসের পেছনে একটা উদ্দেশ্য থাকবে। তো ওরা এই যে ঈদ নিয়ে, রোজা নিয়ে, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে আপনি গত কয়েকদিন ধরেও যদি বলেন, দাদার পোস্টেও গতকালকে ডেইলি স্টারের একটা ডেইলি স্টার না প্রথম আলো দাদা আপনার একটা পোস্টই করেছেন যে তারা লিখেছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। আজকে কিসের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী? কিসের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী? ও পালিয়ে গিয়েছে, চোর, ও খুনি। এই মানে খুব নিকট অতীতে সে ২৪০০ মানুষকে হত্যা করেছে। এগুলো সব সারা পৃথিবী জাতিসংঘের প্রতিবেদনে এগুলো উঠে এসেছে। আপনি তারে বলছেন যে ক্ষমতাচ্যুত, নরমালাইজ করার। হাসিনা খালেদা জিয়ার আপনার শোক জানিয়েছে, সেটা তাদের সংবাদ। আরে ভাই, খালেদা জিয়া আজকে যে মারা গিয়েছে এটা বিএনপি ভুলে যাইতে পারে, বাংলাদেশের মানুষ ভুলে নাই। আজকে এই খালেদা জিয়ার মৃত্যুর পিছনে দায়ী এই প্রথম আলো। সেই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ২১শে আগস্ট, তারপরে হচ্ছে গিয়ে এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট, এতিমের টাকা, সেই নানান কথাবার্তা বলে প্রতিটা মামলাতে তাদেরকে শেখ খালেদা জিয়ার নাম আনার চেষ্টা করা হয়েছে, তারেক রহমানের নাম আনার চেষ্টা করেছে, এবং সবগুলোতে আপনার আপনি আমার ইউটিউব চ্যানেলে ২১শে আগস্ট নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে। আপনি সেখানে দেখবেন প্রথম আলো স্বীকার করেছেন যে জজ মিয়া নাটক, এটা প্রথম আলোর সংবাদের ভিত্তিতেই হয়। আমি সেই জজ মিয়াকে খুঁজে বের করেছি এবং সেই জজ মিয়া বলেছে প্রথম আলো তাকে ২ লাখ টাকা দিয়েছে। এই প্যারালাল তো বাংলাদেশে কোনো সাংবাদিক হইতে পারবে না, কোনো পত্রিকা হইতে পারবে না। সো আপনারা যারা বলেন যে প্রথম আলো ডেইলি স্টারের মতো হতে হবে, প্রথম আলো ডেইলি স্টারের মতো বাংলাদেশে কোনো পত্রিকা হইতে পারবে না। বাংলা এডিশন আজকে ১ সপ্তাহ বাংলাদেশে নাই। এই ১ সপ্তাহের ভেতরে তারা কেরানীগঞ্জে জঙ্গি আস্তানা খুঁজে বের করেছে। পরে জানা গেল কি, সেই আলামিন হচ্ছে গিয়ে আওয়ামী লীগের আমলে এই এটিইউ, তারপরে সিটিটিসি, এদের নিয়ন্ত্রিত যেই পুলিশের যেই গ্রুপটা ছিল, ভারতের হয়ে কাজ করত, তারা এই আলামিনকে বিভিন্ন মামলায় ব্যবহার করত। বিভিন্ন ঘটনা ইনসিডেন্টে নিয়ে তাকে বসাতো, সে হলো মানে বোমা বানাতে পারে। তাকে দিয়ে একটা মামলা করা হতো এবং সব মামলাতে, অনেকগুলো মামলাতে সে আসামি। সেই আলামিনকে দিয়ে আবার ফের আজকে এই বোমা বানিয়ে তারপরে সেখানে নাটকটা সাজানো হলো। এই গত ১.৫ বছরে বাংলা এডিশন রংপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বিভিন্ন জায়গায় অন্তত ১০টা জায়গায় প্রথম আলোর এই রংপুর, লালমনিরহাট অথবা কুড়িগ্রাম, আমার মনে নাই, সেখানে প্রথম আলো সাংবাদিক গিয়ে হিন্দুদেরকে বলেছে যে আপনারা বাড়িঘর করেন, আপনারা টিন সব খোলেন, আগুন লাগান। সেগুলো প্রথম আলো সাংবাদিক ছবি তুলেছে আগুন লাগানোর পরে, তুলে তারপরে পরের দিনের পত্রিকায় তারা নিউজ করেছে যে হিন্দুদের বাড়িঘরে সাম্প্রদায়িক হামলা। কিন্তু ইলিয়াস হোসেন, আপনি আমাদেরকে বলেছে যে তারা এই কাজগুলো করেছে। সো এইভাবে তারা যদি সাংবাদিকতা করে, এই সাংবাদিকতা করে তো বাংলাদেশে কেউ প্যারালাল হইতে পারবে না। ইলিয়াস হোসেন, আপনি যে অভিযোগের কথাগুলো বলছেন, মানে আমি যদি একটু এখানে যুক্ত করি, আপনি যে অভিযোগের কথা বলছেন, ডক্টর ভট্টাচার্য যেটা বললেন যে এগুলো তো আসলে রাষ্ট্রদ্রোহিতা কিংবা ক্রিমিনাল অফেন্স, কিন্তু
তার বিপরীতে মানে যেভাবে প্রথম আলো ডেইলি স্টার আসলে যেই অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখলাম, তার মধ্য দিয়ে কি আসলে প্রথম আলো ডেইলি স্টারের কোনো পরিবর্তন কি আদৌ হবে, কিংবা এগুলোর আসলে সুবিচার হবে কিনা? আচ্ছা, সেক্ষেত্রে আসলে জি, আচ্ছা একটা আপনি কি আমাকে প্রশ্ন করলেন না দাদাকে? আপনার কাছে আচ্ছা, জানতে চাচ্ছি। আমি একটা কথা বলি। আজকে যেই সরকার, যেই নপুংসক সরকার আজকে আপনার এই এই প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে, অগ্নিকাণ্ডের ব্যাপারে খুব প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এই সরকারের জন্ম কিভাবে? এই সরকার কি নির্বাচন করে এসছে? আজকে শফিকুল আলম কথা বলে, শফিকুল আলম এই সরকারের পার্ট হয়েছে কেন জানেন? শফিকুল আলম প্রথম ব্যক্তি যিনি কিনা এফপিতে আপনার করেছেন, এই সংবাদ সংবাদ করেছেন পাঠিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। তা আমার তো তাইলে প্রধান উপদেষ্টা হওয়ার কথা। আমি তো সেই জুলাইয়ের ১৯ তারিখে বলেছি শেখ হাসিনা পালিয়েছে। আমি আমার সেই সোর্স থেকেই আমি জেনেছি যে সে যে পালাবে, তার পালানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে আমার প্রধান উপদেষ্টা বানায় দেন আপনারা। উনি এই এক পালানোর কথা বলে আপনাকে যদি আমি আমার এই জায়গায় আজকে আপনাদের বাংলা এডিশনের দর্শক যারা আছেন, আমি সবাইরে কোয়েশ্চেন করলাম। শফিকুল আলম নামে পৃথিবীতে একজন প্রাণী ছিল, এটা এই ইউনূস ক্ষমতায় আসার আগে কবে আপনারা জানতেন বলেন? আপনারা জানতেন? আমি জানতাম, আমি তাকে চিনতাম। আপনারা জানতেন কিনা? তার অবদান কি? এই গেল ২০১৪ সালের পর থেকে ইলিয়াস হুসাইন কি করেছে, পিনাকি ভট্টাচার্য কি করেছে, যারা আরো অনেকেই আছে। আমার যাদের সাথে সম্পর্ক খারাপ তাদের অনেকেও আপনার এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে। শফিকুল আলম কি করেছে? তিনি আজকে বিভিন্ন জায়গায় গিয়ে তার টক শো দেখি আমি, সে জায়গায় বলে যে এই ধরনের মববাজি এগুলো তো আমরা তুই এই মবের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসছিস তোরা। সো এই মবের সরকার তোরা যদি এটাকে মব বলিস তাহলে তোরা মবের সরকার। কোন নির্বাচনের মাধ্যমে এই সরকার আসে নাই। তা আপনি আমাকে শিখাচ্ছেন যে এখন এইটা করে তারপরে কি হলো? এই পত্রিকা অফিসে যদি কেউ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ১ দিন আর ২ দিনে হয় নাই। এই যে আজকে আমরা আইসিটি বলছি, গুম কমিশন বলছি, বিভিন্ন কমিশন হয়েছে। বিডিআর এর কমিশন, স্বাধীন তদন্ত কমিশন হয়েছে। কোটি, কোটি টাকা খরচ করে সেখানে সেই কমিশনের এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট কই? সেই রিপোর্টের বেসিসে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? গুম কমিশনে আলেমদের আমার পরিচিত অন্তত ১০ জন আলেম গুম কমিশনে নালিশ করেছেন। কি নালিশ? তারা গুম ছিলেন। বাংলাদেশের সংবিধান বলছে আপনাকে যদি নাকি কোনো মামলায় বা কোনো কারণে, সেটা 54 এ হোক আর যেই কারণেই হোক, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে যদি গ্রেফতার করে তাহলে ২৪ ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে অ্যাপিয়ার করতে হবে। সেই আলেমরা ১.৫ বছর, ২.৫ বছর, ৫ বছর ধরে কেউ জানে না পৃথিবীর কোথায় আছেন তারা। সেই অজ্ঞাত স্থানে থেকে প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতান, মহিউদ্দিন, মতিউর রহমান, এই ওর নাম কি? আ আরেকজন আছেন, আমি ভুলে গিয়েছি নামটা। উনারা ভিডিও কনফারেন্সে থেকে তাদের সাথে কনট্যাক্ট করতেন। তাদেরকে দেখানো হতো যে তারা কি ইন্টারোগেশনে কি বলছেন সেটা তাদেরকে, সেটার উপরে বেসিস করে এই আপনার প্রথম আলো নিউজ করত তাদের ইচ্ছা মতো। তারা যেই নিউজ করত সেই শিরোনাম অনুযায়ী তাদের ব্যাপারে কথা বলা হতো। অমুক আনসারুল্লাহ বাংলা টিম নাকি উনি সদস্য। অমুক জঙ্গি সংগঠনের সদস্য। প্রথম আলো যেটাই করত সেটাই। ২১শে আগস্টের গ্রেনেড হামলায় আমার ফেসবুক পেজে গেলেই দেখবেন সেগুলো। বাংলা এডিশন গত ২-৩ দিন ধরে যে নিউজগুলো করেছে সেখানে এই প্রথম আলোর এই নিউজের সবগুলো দেওয়া আছে, পোস্টগুলো দেওয়া আছে। তাদের পত্রিকা কাটিং দেওয়া আছে। সেখানে প্রথম ২০০৯ সালে এই ক্ষমতায় আসলো আওয়ামী লীগ। ২০১০ সালের জুন মাসে প্রথম আলো নিউজ করল যে বাবর সম্পৃক্ত ছিলেন সন্দেহে আপনার বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। পরের ২১শে আগস্টের আগে ৩০ জন সহ তারেক রহমান সহ ৩০ জন নতুন আসামি। নতুন করে চার্জশিট দেওয়া হলো। এই সম্পূরক চার্জশিট দিয়ে তাদের নাম দেওয়া হলো। যেখানে কোনো সাক্ষী বলে নাই তারেক রহমানের নাম, বাবরের নাম, সাবেক মহাপরিচালক আপনার ডিজিএফআই রেজ্জাকুল হায়দারের নাম, সাবেক মহাপরিচালক এনএসআই আব্দুর রহিমের নাম, সাবেক পুলিশের ৩ জন চিফকে ধরা হয়েছে। কারোর নাম বলে নাই, সাক্ষী প্রমাণ কোনো জায়গায় কোনো কিছু নাই। তাদেরকে সেই মামলায় করা হলো। কেন করা হলো? এই প্রথম আলো তাদেরকে বলা হয়েছে। আজকে যারা কিনা সেই প্রথম আলোর ভূমিকাকে ভুলে গিয়েছেন, ভুলে যেয়ে তারপরে তাদের পত্রিকা অফিসে যে মায়া কান্না দেখাচ্ছেন, আপনাদের জন্য একদিন মায়া কান্না এই দেশের মানুষ দেখাবে। আপনার এই যে অভিযোগগুলোকে সামনে রেখে যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন যেই অভিযোগের কথাগুলো বলছিলেন, এবং আপনিও যেই রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারে প্রথম আলো ডেইলি স্টার যে ভূমিকার কথা বললেন,
তাতে করে আসলে যদি আমরা যদি দেখি যে আদালতে মানে ইলিয়াস হোসেনের কথা উদ্ধৃতি করে আমি বলি যে রাষ্ট্রের অনুমতি ছাড়া আসলে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, সেই জায়গা থেকে আসলে আহ, রাষ্ট্রদ্রোহিতা কিংবা এই যে জঙ্গি নাটকের উস্কানি দাতা হিসেবে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া নাই যায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আসলে যেই পরিবর্তনের কথা আমরা বলছি সেই পরিবর্তনে আসলে কতটুকু পরিবর্তন আমরা দেখতে পাবো। একই সাথে বাংলা এডিশনের যেই এনওসি বাতিল করা হলো খুবই স্বল্প সময়ের মধ্যে, যেটিও আসলে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। কোনো গণমাধ্যমের এনওসি আসলে এত দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হয় কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়েই। তার মানে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান সরকার তারা আসলে খুবই অ্যাক্টিভ রোল প্লে করছে, যেখানে একটি গণমাধ্যমের এনওসি বাতিল করা সম্ভব হচ্ছে এত অল্প সময়ের মধ্যে। তাহলে প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকার কথা আপনারা বলছিলেন, তাতে করে আমরা এই সরকারের পক্ষ থেকে কি আদৌ কোনো ব্যবস্থা দেখা সম্ভাবনা দেখেন কিনা? দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। আমি একটা পাঠাইছি ইলিয়াস, ওই যে গতকাল নজরুল ইসলাম খানের যে বক্তব্য গত পরশু, একটু এটা কি পাওয়া গেছে আমার দেওয়া ইয়েটা? নজরুল ইসলাম খান সকলের সামনে টেলিভিশন ক্যামেরার সামনে সবার সামনে উনি বললেন ফ্যাসিবাদী হাসিনা। প্রথম আলো সেইটা নিয়ে নিউজ করলো, ফ্যাসিবাদী শব্দটা কেটে দিল। মানে দেখেন, পরবর্তীতে অন রেকর্ড পরবর্তীতে তো ঠাপ খেয়ে সংশোধন করছে। এটা তো ঠাপ প্রত্যেক দিনই খায়। হ্যাঁ, ঠাপ না খেলে সংশোধন করতো না। মানে ওকে তো বলতে হবে যে পৃথিবীতে কোন গণমাধ্যম আছে মুখের কথা নাই করে দেয়? আমাদের তো মুখের কথা নাই করে দেয়। আমাদের তো কোনোদিন রেফার করতে দেখেননি। কোনোদিন দেখছেন আমাদের কোনো রেফার করতে? দেখছেন প্রথম আলো ডেইলি স্টারকে? না, কোনোদিন রেফার করেনি। আমরা তো কিছু বলি না, সমাজ রাষ্ট্র সম্পর্কে আমরা কিছু বলি না। ওইখানে একটা গুরুত্বপূর্ণ একটা সমাবেশে, সবচেয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমাবেশে ওইখানে অফিসিয়ালি যেই কথাটা বলা হয় সেটাও নাই করে দেয় এরকম গুরুত্বপূর্ণ মানুষের মুখ থেকে। ফ্যাসিবাদ বলা যাবে না হাসিনাকে। দেখেন, তাহলে এটাই হচ্ছে তাদের সম্পাদকীয় নীতি, কেটে দিচ্ছে ওই কথাটা। এবং এভাবেই তারা সত্য উৎপাদন করে। মানে আমি তো বলি, এটা তো মিডিয়া না, এটা হচ্ছে সত্য উৎপাদনের কারখানা। তারা যেটাকে সত্য বলে প্রচার করে সেটাই সত্য হিসাবে বিরাজ করবে সমাজে। এটাই তারা চায়, তাদের এই মাতব্বরিতা চায়। আমরা এই মাতব্বরিতাকে চ্যালেঞ্জ করি জন্য আমরা খারাপ। মানে প্রথম আলো ডেইলি স্টারের ইয়ে করবে কিভাবে? মানে প্রফেসর ইউনূসের সরকার মানে তাদের বিচার করবে কি? মানে সংবিধান সংস্কার কমিটিতে ডাকা হয় মতিউর রহমানকে মতামত নেওয়ার জন্য, মাহফুজ আনামকে ডাকা হয় মতামত নেওয়ার জন্য। মাহফুজ আনামকে ডাকলেই শুধু হবে না, তার বউকেও ডাকতে হবে, মাহফুজ আনামকে বউকেও ডাকতে হয় মতামত নেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, মানে মাঝে মাঝে মনে হয় যে সমস্ত বলি যে ওই মতিউর রহমান, মাহফুজ আনামের বউ ও সংবিধান বুঝে, মানে ভাব দেখায় বুঝে, কিন্তু এরা তো আসলে কিচ্ছু বোঝে না, রাষ্ট্র বোঝে না, সংবিধান বুঝে না। আচ্ছা বলেন, আমাদেরকে ডাকছে একবার হাফ অ্যান আওয়ারের জন্য কথা বলার জন্য, ডাকেনি তো? এটাই তো সেই এলিট স্ট্যাবলিশমেন্ট। এটাই এলিট স্ট্যাবলিশমেন্ট, বেকুব, অপদার্থ, মূর্খ। এরা বাংলাদেশ রাষ্ট্রটাকে ধরে আছে, এটা ধরে আছে। এবং এই বাংলাদেশ রাষ্ট্রটাকে যখন আমরা দখল নিতে যাচ্ছি তখন আমাদেরকে মব বলতেছে। যখনই আমরা দখলটা নিতে যাচ্ছি তখনই আমাদেরকে মব বলতেছে। মানে জনতা মব। মানে মাহফুজ আনাম, মতিউর রহমান কখনো মব না, যদিও তারা 1/11 ঘটাইছে। মানে রাষ্ট্র ক্ষমতাকে থেকে কেড়ে নিছে তারা, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাটাকে কেড়ে নিছে 1/11 ঘটায়, কিন্তু তারা মব না। আর্মিকে দিয়ে, মানে বাংলাদেশের দুইটা পত্রিকা ইন্ডিয়া এবং আমেরিকার সাথে মিলে 1/11 ঘটাইছে, এটা প্রতিষ্ঠিত প্রমাণিত সত্য। এইরকম একটা রাষ্ট্রদ্রোহ করছে। তারপর মইনিউকে দিয়ে আর্মিকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করছে। রাষ্ট্র ক্ষমতায় দখল করে রাষ্ট্র ক্ষমতায় ছিল 2 বছরের বেশি সময়। তারাই সরকার গঠন করেছিল, তারাই, এই যে সুশীল সমাজ, এরাই সরকার গঠন করেছিল। এবং প্রেস সচিব তখন তো হয়েছিল, ডেইলি স্টারের সহ সম্পাদক ছিল
একজন, সে তো তখন ইয়ের প্রেস সচিব হইল, ফখরুদ্দিনের প্রেস সচিব হলো, আম, তাই তো বোধহয় না ইলিয়াস? ডেলি স্টারের ইয়ে তো ডেলি স্টার অ্যাসিস্ট্যান্ট এডিটরই তো প্রেস সচিব হয়েছিল। মানে সব তো ডেলি স্টার প্রথম আলোর মালগুলো যেহেতু 111-এর সরকার গঠন করলো, তাই না? এবং লিস্টেড সরকার গঠন, মানে এটা ষড়যন্ত্র কিভাবে হয়েছিল, কিভাবে হয়েছিল। প্রথম তারা শফিক রেহমানের কাছে যায়। শফিক রেহমান এটা আমাকে নিজে বলছেন। শফিক রেহমানের বাসায় যায়, বাসায় যাওয়ার কথা ছিল মতিউর রহমান, মাহফুজ আনাম এবং দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য বেশি চালাক যায়নি, মতিউর রহমান এবং মাহফুজ আনাম গেছে এবং শফিক রহমানকে এই প্ল্যানটা বলছে, 111 কিভাবে ঘটানো হবে এই প্ল্যানটা বলছে, এবং শফিক রহমান বলছে আমি এটার মধ্যে নাই। তারপরে তারা নিজেদের মতো করে এটা ঘটাইছে। তো ধরেন দুইটা রাষ্ট্র, বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে, সেনাবাহিনীকে ব্যবহার করে আমি রাষ্ট্র ক্ষমতা দখল করব। হ্যাঁ, মইনু যেটা করছে ওই দিন বঙ্গভবনে, যে ওটা মব না? ওটা মব না, না? মানে 111 যে ঘটাইছে, ওই যে আর্মি যে ট্যাঙ্ক আর্মি সোলজার নিয়ে নিজেরা নিয়ে যে ইয়াজউদ্দিনকে অবরুদ্ধ করে তার কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নিল, এটা মব না? আমরা তো ক্ষমতা নেওয়ার কথা চিন্তাই করি না, আমরা তো প্রতিবাদ জানাই। কিন্তু পিনাকি ভট্টাচার্য, মানে আপনি যদি 2007 থেকে সেই 111 থেকে যদি এখনো পর্যন্ত যদি মানে আমরা ধারাবাহিকভাবে আসি, মানে প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকার কথা আপনি বলছেন, তাহলে সব সময় তো তারা একটা উইন উইন সিচুয়েশনের মধ্যেই আছে। ইভেন আমরা বর্তমান সরকারের সময়েও দেখছি যে কারণ রাষ্ট্রটা জনগণের না। রাষ্ট্রটা এখনো জনগণের না, তো এটা এলিটদের রাষ্ট্র। আমি তো সবসময় বলি, আমি হাসিনার আমল থেকে বলি, আমি এটা এলিটদের রাষ্ট্র। হ্যাঁ, এই জনগণের রাষ্ট্র একসময় প্রতিষ্ঠিত হবেই, আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, না হোক একদিন না একদিন হবেই। জনগণ তার ক্ষমতা রিক্লেম করবেই। জনগণ তো কোনো মানে নিশ্চুপ নির্বীর্য বিষয় না। জনগণ কি জিনিস এটা 2024-এর জুলাই আগস্টে জনগণ দেখাই দিছে। এই জনগণ একদিন এই রাষ্ট্রের মালিকানা এটা দখল করবে। আমাদের লড়াই হচ্ছে, আমার লড়াই যদি বলেন, আমার লড়াই হচ্ছে জনগণ কিভাবে রাষ্ট্রের মালিকানাটা ফিরে পাবে বা ক্লেম করতে পারবে। কিন্তু 36 জুলাই এত ছাত্র জনতার রক্তের মধ্য দিয়েও আসলে মানে জনতার রাষ্ট্র যদি না হয়, মানে সেক্ষেত্রে আসলে আর কত জীবন প্রয়োজন এই দেশকে জনতার রাষ্ট্রে পরিণত করতে হলে? মানে আপনি ইউরোপের ইতিহাস দেখেন না কেন? ইউরোপে কি গণতন্ত্র কি খুব সহজে প্রতিষ্ঠিত হয়েছে? অনেক রক্তপাত এড়িয়ে, অনেক রক্তাক্ত পথ এড়িয়ে এই ইউরোপে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি আমেরিকাতেও দেখেন, এই কি রাস্তাটা কি সহজ? মানে ডেমোক্রেসির রাস্তাটা কি সহজ বা খুব সংক্ষিপ্ত, বা একটা ঘটনা ঘটলেই আমি এখানে পৌঁছে যাব? না, এটা একটা সব সময় একটা রাস্তা। এটা আপনি আগাতে থাকবেন, জাতিকে নিয়ে আগাতে থাকবেন, তারপরে দেখবেন আপনি যেখানে লক্ষ্য বলে মনে করছিলেন, তারপরে লক্ষ্য আরো অনেক দূরে সরে গেছে, আবার ওইখান থেকে আপনাকে যাত্রা শুরু করতে হবে। কিন্তু তারপরেও দেখেন, আমাদের কি প্রোগ্রেস নাই? প্রোগ্রেস আছে তো, অনেক প্রোগ্রেস আছে। দেখেন 2006-এ প্রথম আলো ডেইলি স্টার 111 ঘটাইতে পারছে, আজ পারবে? 111 ঘটাইতে পারবে? সবাই তো আছে। হ্যাঁ, তার প্রভুরা আছে, ইন্ডিয়া আছে, আমেরিকা আছে, আর্মিও আছে, ওয়াকার সাহেব আছে, মিলে যে করুক তো একটা 111, পারবে? পারবে না। হ্যাঁ, তো আসলে তো আমাদের জনগণের এজেন্সি আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা তো আস্তে আস্তে ক্ষমতাবান হচ্ছি, আমাদের কণ্ঠস্বর দাঁড়াচ্ছে, আমরা কথা বলতে পারছি, আমাদের কথা শুনছে, মানুষজন শুনছে। হ্যাঁ, আজকে ধরেন মানে একটা নির্বাচন হলো, হুএভার ক্ষমতায় আসলো, হুএভার XYZ যেই ক্ষমতায় আসলো, সে কি হাসিনা হয়ে যেতে পারবে? পারবে না। গুমখুন করতে পারবে? পারবে না। এই জিনিস বাংলাদেশে প্রোগ্রেস আছে, কিন্তু প্রোগ্রেস গুলো যেহেতু ধীরে হয়, প্রোগ্রেস সবসময় ধীরে হয়, যেহেতু ধীরে হয় কারণ আমরা কোনো বিপ্লবাত্মক পরিবর্তন করতে পারিনি, প্রোগ্রেসটা ধীরে, সেজন্য চোখে পড়ে না। বাংলাদেশে তো আর কখনো গুম হবে না, বাংলাদেশে আর কোনোদিন আয়নাঘর হবে না, বাংলাদেশে কোনোদিন আর একটা হাসিনা হবে না, বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। ওই দৌড়াইতে জয় বাংলা স্লোগান দিতে পারবে, কোনোদিন রাজপথে দাঁড়ায় লেজিটিমেটলি
জয় বাংলা স্লোগান দিতে পারবে না। সো আমাদের প্রোগ্রেস আছে, কিন্তু সেটা হয়তো নিশ্চয়ই, আমাদের প্রত্যাশা নিশ্চয়ই। অনুযায়ী যথেষ্ট না। বাংলাদেশে আর কখনো আসলে সেই ফ্যাসিবাদ ফিরে না আসুক, সেটি সবারই আসলে কামনা। আমি খুব ছোট্ট করে ইলিয়াস হোসেন আপনার কাছে একটি প্রশ্ন একটু জানতে চাইবো। আ আমরা দেখেছিলাম আপনার একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আপনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ ট্রান্সকম গ্রুপের যে পারিবারিক একটি হত্যাকাণ্ডের বিষয়টি সামনে এনেছিলেন। এটিও তো একটি অনেক বড় গুরুতর বিষয় আসলে। সেটির তদন্ত কিংবা আইনানুগ প্রক্রিয়ার আসলে আপডেটটা কি? আপনার কাছ থেকে যদি একটু জেনে আসতে পারি। ইলিয়াস হোসেন আপনাকে কথা একটু শোনা আনমিউট যাচ্ছে করে না। কথা বলতে হবে। দুঃখিত, জি। দুঃখিত। আমি যেটা বললাম যে 111 এর কথা এই যে দাদা বলল যে মাহফুজ আনাম এবং মতির যেই ওদের যে ভূমিকা, মাহফুজ আনাম কিন্তু এই গেল বছর ২ আগে একটা ভিডিওতে সে সেটা স্বীকার করেছে যে 111 এর সময় ডিজিএফআই এর দেয়া সংবাদ আমাদের করা হয়নি। মানে করা ঠিক হয় নাই। এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। জি। সে নিজে স্বীকার করেছে। ক্ষমা চায়নি। বলছে আমার ভুল হইছে। রিগ্রেট করেছে। It was my bad editorial হ্যাঁ, judgment. রাইট, রাইট। ইট ওয়াজ মাই ব্যাড Bad এডিটোরিয়াল editorial judgment. হ্যাঁ, ক্ষমা চায়নি। কিসের ক্ষমা চাইবে? ও ক্ষমা হ্যাঁ, চাইবে রাইট। কেন? ও তো ঈশ্বর। ও আ তো ফেরেশতা। দেখুন ও কেন স্বীকার ও করেছে। তো ভুল সে করতে পারে তার না। এই ভুলটাকে সে স্বীকার Bad করেছে। editorial judgment. হুম। Bad editorial তো judgment. শব্দের একেবারে পারলে কবিতা লিখে ফেলে আরকি। হ্যাঁ? এখন আপনি একটা আমি ভুল ঘটনা করছি, খালি মাপ চাই। ওই কথা তো ওরা বলবে না। ওরা আমরা বলব। আমরা বলব। আমরা যারা এলিট না আমরা বলব। ঘটনা খালি একটা না। এরকম ঘটনা অনেক আছে। এই 'প্রথম আলো ডেইলি স্টারের' বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়। আপনি আজকে যেই সরকার কথা বলছে যে, আমরা কেন এটার বিরুদ্ধে কথা বলছি, এটা করে রাষ্ট্রের খুব নাকি আমরা নাকি অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা তৈরি করছি। এই রাষ্ট্রের বিশৃঙ্খলা এই সরকার তৈরি করেছে। একজন বাণিজ্য মন্ত্রী মানে রাজনীতি যারা করবে তাদের আপনি শপথ নিবেন। তাদের আগে থেকে কন্ট্রাক্ট করে নিতে হবে যে আমরা রাষ্ট্রের থেকে কোনো সুবিধা প্রাপ্ত হব না। কিন্তু আপনি ইউনূসের সরকার এটা হইলো গিয়া নতুন ধরনের সরকার। আপনি বাণিজ্য মন্ত্রী থাকবেন, আবার আপনি বিমান মন্ত্রী থাকবেন, আবার নতুন এয়ারলাইন্সের লাইসেন্স নেওয়ার জন্য আপনি চাপ দিবেন তাদেরকে। আপনি বাণিজ্য উপদেষ্টার কথা বলছেন। বাণিজ্য উপদেষ্টা, জি। বাণিজ্য উপদেষ্টা। রেজওয়ানা উনি এনজিওতেও থাকবেন, উপদেষ্টাও হবেন, বিভিন্ন কোম্পানি থেকে টাকাও নিবেন, আবার আওয়ামী লীগের দীপুর কাছ থেকেও টাকা নিবেন, দীপুর সব কোম্পানি উনার জামাইয়ের নামে লিখে নিবেন। সবই করবেন, উনারা সবকিছু করবেন। কোনো বিচার হবে না। এখন মানুষ যখন দেখবে যে আমরা যেই জন্য ধরেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি? আপনি আমাকে যা মনে চায় বলবেন। আপনার আপনার রাইট আছে। আপনার এখন আওয়ামী লীগের প্রতি অনেক ভালোবাসা আছে। আমি আমার এই জাতীয় সংগীত চাই না। আমি তো ভাই এই দুর্নীতি কে করবে না করবে এগুলো নিয়ে আমি বিএনপি যখন ক্ষমতায় আসে নাই তখনই বলেছি যে বিএনপি আওয়ামী লীগ আমাদের দেশের মানুষের চরিত্রই এইটা। আপনি না চাইলেও করাপশনের সাথে আপনাকে জড়ায় যাইতে হবে। কোনো না কোনোভাবে জড়ায় যাইতে হবে আপনাকে। এখন আপনি যখন এই জিনিসগুলো পাবেন না, এই মানুষেরও তো অনেক চাওয়া ছিল। সেই মানুষের এই চাওয়াগুলো যখন পূরণ হয় নাই, তারা তো তখন আইন হাতে তুলে নেবে। আপনি যে বললেন যে 'প্রথম আলো ডেইলি স্টারের' উপরে এই অগ্নিকাণ্ডের ঘটনা কেন? মানুষের ক্ষোভ আপনি তো সামাল দিতে পারবেন না। আজকে এই গেল ১৫ দিন ধরে আমার Facebook পেজ, YouTube চ্যানেল মানে কত উপর লেভেল থেকে করলে এটা করা যায় আমি তো গত এই ১০ বছর ধরে দেখছি যে YouTube চ্যানেল, Facebook পেজ এগুলো কিভাবে কি করতে হয়। এটা অবাক করার বিষয় যে এত উপর লেভেল থেকে তারপরে আমাদের Facebook পেজ, YouTube চ্যানেলের বিরুদ্ধে লাগা হয়েছে। কেন? কারণ কথা বলতে দেওয়া হবে না। কথা বলতে দেওয়া হবে না কেন? আমরা হইলাম গিয়া সব উনাদের বিরুদ্ধে কথাবার্তা বলি, আমরা দেশের বিশৃঙ্খলা তৈরি করি। এই গেল ১৫ মাসে মনে করেন কথার কথা, আমরা খুব বিশৃঙ্খলা করি। আমি আর পিনাকি দাদা আমরা ২ জন সারাদিন বিশৃঙ্খলা করি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখি। আপনি বলেন তো, আমরা ২ জন এই গত ১.৫ বছরে কয়জন মানুষকে হত্যা করেছি? এই ইউনূস সরকারের সময়ে সব মিলায়া শুধুমাত্র নদীতে ডুবিয়ে এই অজ্ঞাত লাশ পাওয়া গেছে ৩৮ জনের। এ গেল ১৫ বছর। এই কয়দিন আগের জরিপ এটা। সব মিলিয়ে প্রায় ৪৫০ মানুষ খুন হয়েছে। আচ্ছা, কয়দিন আগে যেই ব্যক্তিরা আপনাদের কাছে বারবার তাদের নিরাপত্তা চেয়েছে,
যাদের কারণে আপনি আজকে উপদেষ্টা হতে পেরেছেন, সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে রেখেছেন, ধরছেন না। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম, হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে, তারা এই বাসায় করতে চায়। তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। হতে পারে তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, আছে কিনা সেটা তারা বলতে পারবে। সো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল, তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের, সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই। আপনি যদি এটাকে মব বলেন, তাহলে মব আপনার কাছে মব, কারণ আপনি সেটাকেই মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। আপনার ক্ষমতা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন। এটা হাসিনাও করতো, এটা হিটলারও করেছে, এটা সারা পৃথিবীতে সবাই করে। অতএব এই সরকারও যেই একনায়কতন্ত্র, যেই ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা, সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে। আপনার একটি ফেসবুক অনুসন্ধানী কিছু বন্ধ করে প্রতিবেদনের বাংলা এডিশন ভাই, বাংলা এডিশন হচ্ছে গিয়ে আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য নাকি বাংলা এডিশনই করেছে। বাংলা এডিশনকে কবে কোন মন্ত্রী, কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না? বাংলা এডিশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি? প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন, এই নিউজ করতে পারবেন না? যা ঘটে আমি সব দেখাইতে পারবো। আমি নিজে কি করেছি নাকি সেটা? বাংলা এডিশন করেছে সেটা? আমারে যদি নাকি আপনি দোষ দেন, আমারে দোষ দেন, কোনো সমস্যা নাই। বাংলা এডিশন কে? আমি বাংলা এডিশনের কে? আমি বাংলা এডিশনের কিছু নাকি? আচ্ছা, ইলিয়াস, এখানে একটা ছোট্ট প্রশ্ন করি। সরি ফর ইন্টারাপশন। মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি, বাংলা এডিশনের কোনো একজন সাংবাদিককে নাকি দেখা গেছে ওইখানে। বাংলা কি সত্য? এডিশনের কোনো সাংবাদিক না। প্রথম কথা হচ্ছে, যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়েগুলোতে আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ, সে যখন কিনা ভাঙচুরের ঘটনা আপনার অগ্নিকাণ্ডের যে ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে ২ হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে। এখন কে ভাঙচুর করেছে, কি করেছে, আমি ওই আলাপেই যাব না। আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না। কিন্তু কোন মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে, সে এখানে, এটা কি অপরাধ নাকি? এভাবে হাত তুলে ছবি তোলা? তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে? সে কাউকে ভাঙচুর করতে বলেছে, এরকম কোনো ছবি আছে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলে আমাদের বাংলা এডিশনের কোনো রিপোর্টারও না, কোনো কিছুই না সে। সে আমার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক। সে দেশের বাইরে থাকে, কিছুদিনের জন্য দেশে এসছে। সে সৌদিতে থাকে। কিছুদিনের জন্য দেশে এসছে এবং তার কাছে আমার Facebook পেজ, YouTube চ্যানেলে আচ্ছা, এগুলো, সে আমার অ্যাডমিন। আমার যেহেতু Facebook পেজ কোনো গণমাধ্যমের বাংলা এডিশনের সে কোনো না, বাংলা এডিশনের কোনো এমপ্লয়ি না সে। না। আচ্ছা, কিন্তু সেটাই আমি জানতে চাচ্ছি। সে আমার খুব ঘনিষ্ঠ, আমার Facebook পেজ, YouTube চ্যানেলের অ্যাডমিন সে। আমার খুবই ক্লোজ একটা ছোট ভাই। কিন্তু পিনাকি ভট্টাচার্য, মানে আপনার প্রশ্নের সাথে কিন্তু যদি কথা আমি হচ্ছে দাদা, করি, একটু যে যদি কেউ যুক্ত যদি করি। নাকি এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে এইভাবে একটা ছবি তুলেছে। এই ছবিটাই সবখানে। কিন্তু এটা সমর্থন করেছে। কোনো গণমাধ্যম কর্মীর সংশ্লিষ্টতা যদিও প্রমাণ পাওয়া যায়, তার ভিত্তি থেকে কি একটি গণমাধ্যমকে আসলে বন্ধ করে দেওয়া যায় কিনা, সেটিও তো একটি বড় প্রশ্ন। না, মানে সেটা তো বটেই। আমি তো পরের দিনই ওইটা লিখেছি যখন আমি এটা জানতে পারলাম যে এটা এনওসি বাতিল করা হয়েছে, যে বাংলা এডিশনের অপরাধ থেকে। তখন আমাকেই আবার ওই ছবিটা পাঠিয়ে বলা হয়েছে যে প্রবাবলি এই কারণে। আমি সেজন্য বললাম, যেহেতু একটা রেকর্ড থাকবে, সেজন্য বললাম এটার একটা জবাব থাকা উচিত ছিল আর কি। পরিষ্কার আমার মনে হয়। আমরা একটু পিনাকি ভট্টাচার্য আপনার কাছে আসতে চাই, বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতির যে পালাবদলগুলো চলছে সেই প্রসঙ্গে কথা বলতে। আমরা গতকালকের একটি খুবই আলোচিত এবং আলোড়িত একটি প্রসঙ্গ একটু সামনে আনতে চাই আপনার মাধ্যমে। জামাতের আমিরের সাথে ভারতের গোপন বৈঠকের যে খবরটি আসলে প্রকাশ করেছে রয়টার্স, যদিও সেটি জামাতের আমিরের পক্ষ থেকে আরেকটি বিবৃতির মধ্য দিয়ে বলা হয়েছে তিনি আসলে কোনো গোপন বৈঠকে আসলে মিলিত হননি। জাস্ট এটি ছিল আসলে সেই কূটনৈতিকদের কাছে বৈঠকটি তাদের পাবলিসিটির প্রসঙ্গেই মূলত রয়টার্সের সাথে বলা। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে জামাতের আমির যদি গোপন বৈঠক করার ইচ্ছাই পোষণ করবেন, তাহলে সেটি নিশ্চয়ই তিনি গণমাধ্যমকে প্রকাশ করতেন না। আবার সেক্ষেত্রে আমরা দেখলাম যে রয়টার্সের এই প্রতিবেদনের প্রেক্ষিতে আপনিও আসলে
এক ধরনের বাহাবা দিচ্ছিলেন। এটি আসলে একটু যদি ব্যাখ্যা করেন। দেখেন, বাহবা দেওয়াটা বাহ- আরো বেশি কিছু বলা উচিত ছিল। কারণটা হচ্ছে কি যে এইখানে আপনি বাংলাদেশের মিডিয়াগুলোর যে চরিত্র সেটা আপনি দেখতে পারবেন খুবই স্পষ্টভাবে। রয়টারে যেই সংবাদটা এসছে সেখানে এটা বলা হয়েছে যে শফিক সাহেব এটা কনফার্ম করছেন যে এই বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সাথে তার কথা হয়েছে বা আলাপ হয়েছে যখন ওনার বাইপাস হয়েছিল, এরকম একটা সময় আর কি। তারপরে আরো অনেকে এসেছিল এবং উনিও এসেছিলেন, এবং উনি এই বৈঠকটাকে গোপন রাখতে বলছিলেন। এবং আমি বলছি যে কেন আমি গোপন রাখবো, কেন? সবার সাথেই তো আমার কথা হয়েছে, সবগুলোই আমরা প্রকাশ করেছি, আমি কেন গোপন রাখবো? তো নিউজটা তো এইটুকুই, এর বেশি কিছু না, কিন্তু এটুকুই। এবং এইটা হয়ে গেল যে জামাতের আমির গোপন বৈঠক করেছে। হ্যাঁ, মানে অনেকটা গোপন বৈঠক করে সেটি মানে ফাঁস করে দিয়েছেন। জি, কতখানি মিথ্যাচার। মানে কূটনীতিক বলছিল যে এই বৈঠকের কথাটা গোপন রেখেন, এবং আমি বলতেছি আমাকে ধরেন ধরেন আজকে আপনার আর আমার সাথে কথা হচ্ছে, আপনি আসছেন আমার এখানে, এসে আপনি বললেন, মানে ঘটনাটা এরকম, আপনি আমার বাসায় আসছেন, বাসায় এসে আমার সাথে কথাবার্তা বলছেন, কথাবার্তা করে বললেন যে দাদা আপনি আমি যে আসছিলাম এটা কিন্তু বললেন না কাউকে। তখন আমি বললাম যে কেন ভাই বলবো না কেন, আরো অনেকেই তো আসে, আরো অনেকে এসছে, সবার কথাই বলছে, আপনার কথা কেন বলবো না? তো স্পষ্ট থাকা, পরিষ্কার থাকা উচিত। আমি একজন পাবলিক ফিগার, আমার কাছে আসছেন আপনি, আমি কেন এটা গোপন রাখবো? এই কথাই তো বলছে, মানে পত্রিকায় রয়টার্স এটাই জি, আসছে তো। জি। মানে এইটাকে বলছে যে গোপন বৈঠক করা হয়েছে। এটা তো এত বড় মিথ্যাচার, এত বড় টুইস্ট, এইটা তো মানে কি আর বলবো? কি আর বলবো? পিনাকি হ্যাঁ, ভট্টাচার্য, আপনার ব্যাপারে মানে আরেকটি এই মানে ভদ্রলোক এই ভদ্রলোক এই ভদ্রলোক এই ভদ্রলোক একটু কি বলবো, এই ভদ্রলোক একটু সরলভাবে কথাবার্তা বলেন তো, সেই জন্য বোধহয় সবাই পেয়ে গেছে আর কি। সেই জন্য আমি উনাকে বাহবা দিছি, বলছি যে ঠিক করছেন, এটা হয়েছে, আ ভালো হয়েছে। আ আ আ আপনার ব্যাপারে আসলে অনেক সময় আপনার বিভিন্ন আ আপনার যে আ বয়ান আসলে আপনি যেটি আ আপনার ফলোয়ারদের জন্য যেটি আসলে আপনি দেন, আ সেখানে আমরা অনেক সময় দেখি জামাতের প্রতি আ আপনাকে কিছুটা সফট মনে হয় আসলে। জামাতের সাথে কি আপনার কোনো বোঝাপড়া আছে কিনা? অনেকের এটি একটি বড় প্রশ্ন। পিনাকি আমি ভট্টাচার্য। একটু সম্পূরক প্রশ্ন করি। এটা জি, আমারে আচ্ছা, আমারে একজন ২ দিন আগে মানে বলতেছে যে দাদা নাকি হ্যাঁ, বলো, বলো। জামাতের নির্বাচন করবে, বুঝছেন? তো আমি হাসলাম। এটা জি, আরো জি, বড় খবর। জি। জি বলেন। তো নির্বাচন নমিনেশন ফর সাবমিশনের ডেট তো পার হয়ে গেছে। তো এটা যে না, এটা যে গুজব এবং এটা যে মিথ্যা মিথ্যা কথা, সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, ২ নম্বর বিষয় হচ্ছে যে আম বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যার আমি নির্মম সমালোচনা করিনি, ইনক্লুডিং জামাত। ইনক্লুডিং জামাত। হ্যাঁ? সেই সমালোচনা আমি এখনো করি। আমার জামাত প্রসঙ্গে খুব ক্লিয়ার কিছু ক্রিটিসিজম আছে। আমি সেগুলো এই কিছুদিন আগে, আপনি ধরেন খুব বেশি না, আপনি যদি আমার গত মাস তিনেকের ভিডিও দেখেন, এর মধ্যেই আছে। আমি এক্সাক্ট ভিডিওটার কথা বলতে পারছি না, মাস তিনেকে বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আছে। জামাতে ইসলামের লোকেরা যখন আমার সাথে কথা বলে, আমি তাদেরকেও বলি, তখনও এগুলো বলি। হুম, তখনও এগুলো বলি। যেমন আজকের অনুষ্ঠানের সময় আমি বলতে চাই যে ১৯৭১-এ জামাতের যে ভূমিকা, এইটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে। স্পষ্ট স্পষ্ট ন্যারেটিভ লাগবে জামাতের ইসলামের তরফ থেকে। ১৯৪৭-এ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল জামাত ইসলাম, সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে। এগুলো আমার ভিডিওতে, বেশি দিন আগের কথা না। মানুষ তো আমাকে ২০১৩-র ভিডিও দেখায়, আমি এইটা এখনকার এই সময়ের ভিডিওতে বলেছি। আমার ২০১৩-র একটা ভিডিও কিন্তু আওয়ামী লীগাররা দেখায়। আমি তখন ওইখানে জামাতকে অভিযুক্ত করছি কয়েকটা প্রশ্নে। আমার সেই অভিযোগ স্টিল ভ্যালিড। স্টিল আমার অভিযোগ ভ্যালিড। আমি এটা জামাতকে বলি যে ১৯৭১-এর ২৫শে মার্চ একটা গণহত্যা হয়েছিল কিনা, টেক্সট বুক রেফারেন্স হয়েছিল। ইয়েস, জামাত এটা অস্বীকার করে না। আমি তখন তাদেরকে দ্বিতীয় প্রশ্নটা করি, আপনারা কখনো মানে
ওই 1971-এর 25শে মার্চ থেকে 1971-এর 16 ডিসেম্বরের মধ্যে আপনারা কখনো এই গণহত্যার জন্য নিন্দা জানাইছিলেন? বলে না, আমরা জানাইনি। তাহলে এইখানেই তো আপনার একটা মরাল ফেইলিউর। আপনাকে এটাকে স্বীকার করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে 1971-এর 25শে মার্চের পর থেকে 1971-এর 16 ডিসেম্বর পর্যন্ত যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্টও তো আপনাদের মন্ত্রী ছিল। আপনাদের দলের মন্ত্রী ছিল, দলের লোক ছিল মন্ত্রী হিসাবে। তো তাহলে 1971-এ পাকিস্তানিরা যা যা করেছে, এটাই তো আপনার দায় চলে আসে এমনিতেই, তাই না? এটা আপনাকে এই দায়টা তো নিতে হবে। এখন এটা আপনি কিভাবে নেবেন? এটা তো আমি তো আর জামাত করি না, আমি তো আর এটা বলে দেবো না, এটা ওনাদেরকেই বলতে হবে। তো এই সমালোচনাটা ভ্যালিড সমালোচনা, তো এটা আমার, এই সমালোচনাটা আমার এখনো আছে, আমি এখনো বলি ওনাদেরকে এটা। এবং এইটাকে স্পষ্ট করা, এইটা ক্লিয়ার করা, যদি নিজেদের দায় থাকে সেটাকে স্বীকার করা, এটা এখনই সময়, এখনই রাইট কিন্তু টাইম। কিন্তু পীরিকা ভট্টাচার্য, আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার যদি একটু দেখি, যে জামাতের সমালোচনা করার জন্য ঘুরে ফিরে ৭১-এই কেন বারবার ফিরে যেতে হয় আসলে? মানে জামাতের সমালোচনার জন্য সমকালীন কোনো বিষয় কি আসলে নেই, যেটি নিয়ে আসলে আমরা তাদের ৭১ রাজনৈতিক আমাদের প্রতিপক্ষদেরকেও ৭১টা না, ঠিক আছে, আই গেট ইউর পয়েন্ট। দেখেন, আমি যে জামাতের সমালোচনা করলাম এখন ৭১ নিয়ে, সে সমালোচনা কি বিএনপি করতেছে? না, কিন্তু সে বিএনপির সমালোচনার ভাষা কিন্তু সেটা না। বিএনপি অন্য কিছু বলে, আওয়ামী লীগ কিন্তু অন্য কিছু বলে সমালোচনা করে। আমি কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি সমালোচনা করছি, ক্রিটিসিজম তো করছি। আর আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু শুধু ৭১ না, আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু ৪৭, জি। হ্যাঁ, আমি বলছি, আমি জামাতের নেতাদেরকে বলছি, কর্মীদেরকে বলি আর কি, যে দেখেন, আপনারা ৪৭-এ মানে ৪৭-এর পাকিস্তান আন্দোলনটা কি ছিল? যে ভারতের নির্যাতিত বা পটেনশিয়ালি নির্যাতিত সংখ্যালঘুদের জন্য আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার, তাদের নিরাপত্তার জন্য। এটাই তো পাকিস্তান আন্দোলনের মূল কথা। মানে সে পাকিস্তান তো শুধু মুসলমানদের আবাসভূমি ছিল না, এটা দলিতদেরও আবাসভূমি ছিল। হ্যাঁ, দলিত এবং মুসলমানরা একসাথেই পাকিস্তান আন্দোলন করছিল। যোগেন মন্ডল তো একসাথে মুসলিম লীগের সাথে আন্দোলন করছিল। যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, থাকতে পারেনি, সেটা অন্য বিষয়। তো তাহলে আপনি আজকে আপনি বোঝেন যে আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত, আপনি ৪৭-এ বুঝলেন না কেন? তাহলে তখন কেন জিন্নার বিরোধিতা করলেন? আমার ইয়েটা কিন্তু জামাতকে ছোট করার জন্য না, জামাতকে লজ্জা দেওয়ার জন্যও কিন্তু না। আমার সমালোচনাটা হচ্ছে, আমি নিশ্চিত হতে চাই আপনি ভবিষ্যতে এই একই রকমের ভুল আর করবেন না। পলিটিক্যাল মিস্টেক তো স্বীকার করতে হয়, আমরা তো কেউই ফেরেস্তা না। জামাতের লোকেরা কিন্তু আবার বলে, আমরা তো ভুল করতেই পারি এটাতে। আমি বলি, হ্যাঁ, সেটাকে আপনি একটা ন্যারেটিভ আকারে তো আপনাকে সমাজের কাছে বলতে হবে, একটা ন্যারেটিভ আকারে বলতে। খুবই পরিষ্কার। আমাদের কাছে আসলে আরো বেশ কিছু প্রশ্ন আছে। আমরা একটু ইলিয়াস হোসেন, আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত বিষয়ে আসলে প্রশ্নটি না করলেই নয়। আপনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ শোনা যায় যে আপনি মানুষের চরিত্র হননের চেষ্টা করে থাকেন। বিশেষ করে নারীদের বিরুদ্ধে চরিত্র হননের মতো অভিযোগ আপনার ব্যাপারে করা হয়। কারো সাথে কারো একান্ত ব্যক্তিগত আলাপ যদি থাকে, কিংবা কোনো সম্পর্ক যদি থাকে, আসলে আ সেটি নিয়ে আসলে আগ্রহী হওয়াটা কতটুকু যৌক্তিক? সে প্রশ্নটিও রয়েছে আপনার ব্যাপারে। আবার একটু আনমিউট করে কথা বলতে হবে ইলিয়াস হোসেন। যে আমি উম ধন্যবাদ। আমি আসলে চরিত্র হনন করি না, আমি দুশ্চরিত্র হনন করি। এখন আপনি আমারে ব্যক্তিগত আক্রমণের কথা বলবেন। যারা এই কথাগুলি সুন্দর করে লেখে, তাদের ৩ দিন আগের পোস্টে যাবেন, যায়ে দেখবেন যে অনেক মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে করেছে। আচ্ছা, দাদা আজ থেকে কয় বছর আগে কোন এক নারীর সাথে তার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের বিষয় টেনে এনে তারা নানান ধরনের AI দিয়ে ভিডিও-টিডিও বানায় টানায় নানান কিছু করে না? এগুলো করে। এটা তো ব্যক্তিগত সমস্যা নাকি? আচ্ছা, আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনদিন দেখেন নাই আপনি? এই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? এটা ওরা করে নাই, ওরা শুরু করেছে এটা। এই ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলা না, এই দেশে ফাঁসি হয়ে গিয়েছে, জানেন এটা? শহীদ মতিউর রহমান নিজামী, তিনি নাকি কোন নারীকে ধরে হরিণ সহ নিয়ে পাঞ্জাবিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছে।
সেটার উপরে বেসিস করে তার ফাঁসি হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী, যেই ব্যক্তিকে দেলু রাজাকার নামে আরেকজনের নাম সাজিয়ে তার সাক্ষীকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভারতে। ওটা ব্যক্তিগত আক্রমণ না? ব্যক্তিগত চরিত্র হনন না? ওইটা চরিত্র হনন। আর আমি যেটা হনন করি সেটা হলো দুশ্চরিত্র হনন। এখন বলবেন যে কেন করি? আপনি কি মনে করেন যে আমার কাছে খালি এই যেগুলো দেখাইছি এগুলোই আছে আর এর বাইরে কোনো কিছু নাই, আর কারোর কোনো কিছু নাই? দেখাই নাই কেন? আপনি এই এই ভিডিও ফুটেজ আর এইসব এই নগ্ন এগুলো দিয়েই এই দেশের রাজনীতি কন্ট্রোল করে ভারত। বহু নেতা আছে, বহু নেতা তারা চায় না ভারতের পক্ষে কাজ করতে। মোচড় দেওয়ার সুযোগ নেই। আপনি মোচড় দিলেই ভাই এই যে এটা কিন্তু বের করে দেবে। এর আগে বের করাও হয়েছে এরকম অনেকের। আওয়ামী লীগ সরকারের সময় আপনি কি মনে করেন ওই যে ডাক্তার মুরাদ, এটা কি এমনিতেই বের হলো? এই যে ২ দিন আগে আপনার মাহফুজুর রহমানের ডিজিএফআই এর ভাতাপ্রাপ্ত যারা আছে তারা মাহমুদুর রহমান ভাইয়ের আপনার পাসপোর্ট করলো। মাহমুদুর রহমান কি ফকিন্নি নাকি? মাহমুদুর রহমানের ইয়েতে যায়া তারপরে $২.৫ লাখ খরচ করে এখন তো টার্কিতে আ আপনার $৪ লাখ সেখানে সিটিজেনশিপ নিতে লাগে। তখন $২.৫ লাখ লাগতো। একসময় $১ লাখ লাগতো। তো মাহমুদুর রহমান তো জমিদার। মাহমুদুর রহমানের ওই ক্ষমতা নাই। মাহমুদুর রহমানের শ্বশুরের কয়েক হাজার কোটি টাকার মালিক। মাহমুদুর রহমান না, সেগুলো না, দিয়ে মাহমুদুর রহমান নিজেও তো সেই কবে থেকে উনি শাহিনপুকুরের সিইও, উনার নিজের একটা সিরামিক কোম্পানি ছিল। নিজের উনি তো সিরামিক ভেসে আসে নাই রে ভাই। উনি মানে বাংলাদেশের বড়, বড় পদে উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তো উনি কি মাঠ থেকে উঠে আসছে নাকি যে উনার $২.৫ লাখ জোগাড় করা? $২.৫ লাখ মানে কি? তখনকার দিনে এখন তো ৳১২৫ করে ডলার। তখন ছিল ৳৮০ ৳৮৫। মাহমুদ ভাই যখন টার্কিতে সিটিজেন হয়েছে তখন ৳৮০ ৳৮৫ ছিল ডলার। তো কত ছিল মনে করেন ৳১.৫ কোটি ছিল। ৳১.৫ কোটি দিয়ে সে সিটিজেন হয়েছে। এটার নাম চরিত্র হনন। আপনি যখন কোনো মানুষ দেশের না, জন্য কিছু করতে ইলিয়াস, এটা মানে ওইখানে যে প্রশ্নটা আনছে, সেই প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো টাকা বের করা যায় না। হুম? হুম। বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে। তো উনি যদি এটা করে থাকেন তাহলে এই টাকাটা কিভাবে উনি টাকার নিলেন? সোর্সটা আসলে কি? এটা প্রশ্নটা এটা। টাকার সোর্সটা এটা। প্রশ্নটা এটা। মানে বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানি, আমি এটা সিওর না, সার্টেন না। আমি যতটুকু জানি আম মাহমুদ ভাই ইনভেস্টর কোটাতে ওখানে নাগরিক হননি। উনি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় ওখানে নাগরিক হইছেন। হ্যাঁ, এটা আমি দাদা, যতটুকু জানি। দাদা মাহমুদ ভাই বলতে পারবেন। আমরাও দাদা অনেকটা সেরকমই শুনেছিলাম। উনার খুব ঘনিষ্ঠ লোকজন সেখানে যারা আছেন, মাহমুদ ভাইও তো আমাদের দূরের কেউ তো না। আমি জানি উনি কিভাবে হয়েছেন, এটা আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু আমিও এলাপে যাচ্ছি না যে উনি কিভাবে টাকা এনেছেন। আমি বললাম কি ধরেন আমার বাবার যদি নাকি দেশে যদি ৳১০ কোটি টাকার সম্পত্তি থাকে, আমি যুক্তরাষ্ট্রের একজনের যদি বলি, আমার অবস্থান থেকে আমি একজনকে এখন যাই যে ভাই $৫,০০০ লাগবে একটু দেওয়া যাবে কিনা? এখন আরেকজন দেখা গেল যে তার সামাজিক অবস্থানটা, তার অর্থনৈতিক এই নিরাপত্তাটা এতটুকু নাই। সে যদি যায় বলে যে ভাই আমারে $৫০০ দিতে হবে, তারে ধার দিবে না। আমার চাইতে যার অর্থনৈতিক অবস্থা ভালো সে যদি বলে ১ মিলিয়ন, ধরেন এখন যদি মেঘনা গ্রুপ এখানে এসে একজনের কাছ থেকে টাকা নিবে, তার জন্য তো $1 বিলিয়ন ও কোনো ব্যাপার না, $1 মিলিয়ন ও কোনো ব্যাপার না। ঠিক আছে? সে জানে যে দেশে আছে। সে কিভাবে এনেছে তারা কি জানতে চেয়েছে নাকি? যে মাহমুদুর রহমান টাকা এনেছে কিনা কিভাবে? কোনো কিছু না। জাস্ট পাসপোর্টটা। আপনি এই যে উনার পাসপোর্টটা যে আপনি দিলেন, এটা কি মানে ইথিক্যাল? এটা আপনি দিতে পারেন? একজন ব্যক্তির পাসপোর্ট আপনি পাবলিক করলেন। আপনার যদি নাকি মনে করেন সেখানে সে টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করে সে তুরস্কে টাকা নেয়, ওরে গ্রেপ্তার করেন। ওনার বিরুদ্ধে মামলা করেন। না, মাহমুদ ভাই যে টার্কির নাগরিক এটা কে না জানতো? সেটাই তো। ওই অনুসন্ধানী সাংবাদিক ছাড়া আর কে না জানতো? সম্ভবত ও একাই জানতো না এটা, মাহমুদ ভাই যে টার্কির নাগরিক। হ্যাঁ, মাহমুদ ভাই যখন টার্কিতে গেছেন, নাগরিকত্ব পেয়েছেন, আমরা সবাই জানি। উনি নিজেই বলছেন। এমন না যে ওনাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে আমাদেরকে জানতে হয়েছে, তা না। উনি নিজেই বলছেন যে উনি টার্কির নাগরিকত্ব পাইছেন, এবং উনি কেন টার্কিতে গেলেন সেটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন। উনি তো ফ্রান্সে আসতে পারতেন, উনি ইউরোপে আসতে পারতেন, উনি ইংল্যান্ডে যাইতে পারতেন, আমেরিকায় যাইতে পারতেন, কোথাও যাননি। আরো সুযোগ সুবিধা বেশি ওইসব দেশে। হ্যাঁ, আরো সুযোগ সুবিধা বেশি। এবং আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি। উনি বলছিলেন
যে আমি আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে আমি আজানের শব্দ শুনতে পারবো। এবং ট্রু, মানে আমি তো ইস্তাম্বুলে ছিলাম ওই যখন হাদি মারা যায়, এবং সবাই জানেন যে, এবং আমি ওই ইস্তাম্বুলে আমি এতদিন পরে প্রথম এতদিন পরে আমি আজানের শব্দ শুনলাম মসজিদ থেকে। আমার যে কি ভালো লাগলো তখন, মানে এমন না যে আমি রিলিজিয়াসলি আমার খুব ভালো লাগছে তা না, মানে আমি তো সেই ছোট্টবেলা থেকে আজানের শব্দ শুনে 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 বড় হয়েছি এতদিন পর্যন্ত। মানে এটা আমার মনের মধ্যে, আমার স্মৃতির মধ্যে এমন ভাবে গেথে আছে আজানের শব্দটা, যে যখন আসলো মানে আমার যে এত ভালো লাগলো তখন। এটা মানে আপনার জন্য মানে কল্পনা করা যায় না। এটা একটা নস্টালজিয়াও। এটা একটা নস্টালজিয়া, এটা একটা কল্পনা করা যায় না যে আমার এত ভালো লাগছে। এবং আমি ইস্তাম্বুলে আবার যাব, আমি শুধু আজানের শব্দ শোনার জন্য যাব। মানে আমি যদি দেশে যেতে না পারি অফকোর্স, তাহলে আমি শুধু আজানের শব্দ জি। শোনার জন্য আমি ইভেন মাহমুদুর রহমান তুরস্কে যাওয়ার আগেও তিনি দীর্ঘদিন মালয়েশিয়াতেও ছিলেন, যেখানে তিনি তার পিএইচডি সম্পন্ন করেছিলেন। সেটিও একটি মুসলিম দেশ। উনি খুব সম্ভবত মুসলিম দেশের বাইরে অন্য কোনো দেশ কখনো বেছে নেননি। যাই হোক, আমরা বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে আবার একটু আসি। পিনাকি ভট্টাচার্য, এনসিপি শেষ পর্যন্ত যে জামাতের সাথেই জোট করলো, নির্বাচনী যে সমঝোতা যেটি আসলে হলো, সেটির সফলতা কতখানি দেখছেন পিনাকি আমি ভট্টাচার্য? আমি আমি প্রথমে এই শব্দটার ব্যাপারে একটা আপত্তি জানায় রাখি। এনসিপি জামাতের সাথে জোট করেননি, একটা বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয়েছে। সেই ফ্রন্টে জামাত পার্ট, এনসিপিও পার্ট, অন্যান্য ইসলামী দলও পার্ট, এবি পার্টিও পার্ট। হ্যাঁ, এবং এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের পার্ট শুধু রাজনৈতিক দলগুলো নয়, অনেক সিভিল সোসাইটির লোকেরাও। মানে সেই অর্থে আপনি বলতে পারেন আমি নিজেকে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে নিজেকে অ্যালাইন্ড মনে করি। তারা মনে করে কিনা আমি জানি না, কিন্তু আমি নিজেকে অ্যালাইন্ড মনে করি এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে, এবং আমি তাদের সাফল্য কামনা করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই 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 বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টটা ফলাফল কেমন করবে, ভোটে ফলাফল কেমন করবে। এটা আমার একান্ত ব্যক্তিগত মত, আমার ইনটিউশন বলা যেতে পারে। আমার একান্ত ব্যক্তিগত মত যে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টটি প্রধান ধারা হয়ে উঠবে, বাংলাদেশের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে। এবং তার সাথে যারা সিভিল সোসাইটির পার্ট আছে, আমি তো যাদেরকে চিনি, যারা নিজেদেরকে অ্যালাইন করে তার সাথে, হ্যাঁ, তারা মিললে, তারা একসাথে, এখনো এটাকে ক্রিস্টালাইজড হয়নি, কিন্তু তারা যদি একসাথে মিলে এই ফ্রন্টটার পাশে দাঁড়ায়, তাহলে এটা একটা অপ্রতিরোধ শক্তি হয়ে উঠবে আর কি। এবং আমি আপনাদেরকে বলতে পারি যে এই ফ্রন্টকে সাহায্য করার জন্য ইন্টেলেকচুয়ালি অনেক লোক কাজ করছে, অনেক লোক নানাভাবে কাজ করছে, হ্যাঁ, এবং খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ করছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে। এবং সেগুলো আস্তে আস্তে দৃশ্যমান হবে, আস্তে আস্তে এগুলো দৃশ্যমান হবে। এবং আমি এই ফ্রন্টের কিন্তু এখানে যদি একটু যদি যুক্ত করি পিনাকি ভট্টাচার্য, আপনিও দেখেছেন যে অনেকেই আসলে এভাবেও ব্যাখ্যা করছেন যে এনসিপির কয়েকজন নারী নেত্রী ইতিমধ্যে তারা দল থেকে বেরিয়ে গেছেন। এনসিপির যে নিজস্ব রাজনৈতিক সক্রিয়তা ছিল, সেটিও আসলে এই ফ্রন্টে, আপনি যেভাবে বলছিলেন, ফ্রন্টের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আসলে সেটিও হারালো কিনা, এবং এনসিপি ভেঙে নতুন করে আবার আরেকটি দল বেরিয়ে আসতে পারে এনসিপির মধ্য থেকে, সেটির সম্ভাবনা কতটুকু দেখছেন? আচ্ছা, আমার এই প্রসঙ্গে আমি একটা অনেক আগের একটা স্মৃতির কথা বলি আর কি। সেটা হচ্ছে 2001 সালের কথা। 2001 সালে তখন আমার অফিস ছিল, আমি তখন আর একটা ফ্রেঞ্চ কোম্পানিতে কাজ করতাম, তো আমার অফিসের কাজে আমি পুরনো পল্টন ওই অঞ্চলটায় গেছিলাম আর কি। তো ওইখানে দেখি জামাতে ইসলামের একটা পথসভা হচ্ছে, রিক্সার উপরে জামাতের নেতা, জামাতের এখন যেটা এই যে রফিকুল ইসলাম আছেন না, এখন তো বোধহয় আমির, বড় নেতা উনি, তখন আমাদের রাজশাহী, আমার সমসাময়িক কিন্তু উনি, মানে আমি যখন রাজশাহী মেডিকেল কলেজে জিএস, উনি তখন ঢাকা রাজশাহী ইউনিভার্সিটির জিএস পদে ইলেকশন করে হারছিলেন আর কি। ভিপিতে দাঁড়াইছিলেন লতিফ রফিক প্যানেল ছিল। এই রফিক ভাই আমাদের কয়েক বছরের সিনিয়র, রফিক ভাই রিক্সার উপরে দাঁড়ায় সে বক্তৃতা দিচ্ছে, একটা করেছে, মৌকা পাইছে যে এখন তো একটা আমি পলিটিক্যালি পাওয়ারফুল হইতে পারবো, আমি ক্ষমতার অংশ হতে পারবো, সেই দেখে এটার মধ্যে ভিড়ে গেছে। এবং এনসিপি
যারা মাঠ থেকে উঠে আসছিল তাদেরকে প্রমোট না করে ওই সমস্ত নেতৃবৃন্দকে প্রমোট করছে এবং তার ফল পাচ্ছে এখানে। নতুন করে এই কোনো ভুলটা দল কি করছে। বেরি হয়ে আসার সম্ভাবনা দেখেন কিনা? দল তো করতেই পারে, কিন্তু তারা মেইনস্ট্রিম হতে পারবে না, বা কত দলই তো হয়, তাই না? খুব বাংলাদেশে তো কঠিন। দলের শেষ নাই। ২৫০ মতো দল আছে বোধহয়। হ্যাঁ? আপনি কয়টা দলের নাম জানেন? তাই না? তো সেইরকম আপনি মানে হয়তো দল হবে। হ্যাঁ? অনেক, অনেক দল আছে না? বড় দল বা ছোট দল বড় নেতা এরকম হয়ে থাকবে। এমন একটা দল বিশাল বড় নাম তার নেতার, কিন্তু তার দলের কেউ নাই। এরকম হবে। খুবই পরিষ্কার কোনো বক্তব্য। অসুবিধা নাই। আ মানে বা রাজনীতিটা নির্ভর করে হচ্ছে যে আপনি আপনি মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে ধারণ করছেন এবং এগিয়ে যাচ্ছেন। সেটির উপরে সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনার কাছে একটু জানতে চাইবো, তারেক রহমান অবশেষে দেশে ফিরলেন এবং উনি খুব সৌভাগ্যবান যে উনি আসলে শেষ পর্যন্ত ওনার মায়ের এই অন্তিম যাত্রায় উনি পাশে থাকতে পেরেছেন এবং সন্তান হিসেবে মাকে কবরে রাখতে পেরেছেন। এটিও নিঃসন্দেহে একটি বড় সৌভাগ্যের বিষয় সন্তান হিসেবে। কিন্তু এই যে তারেক রহমানের আ আ দীর্ঘসূত্রিতা বাংলাদেশে ফেরার ক্ষেত্রে এবং সেই রহস্যের আসলে সমাধান শেষ পর্যন্ত হলো কিনা, আমরা যদি ৫ই আগস্টের পর থেকেও চিন্তা করি, প্রায় ১.৫ বছর পরে উনি দেশে ফিরলেন। এই ১.৫ বছরের উত্তর আসলে এখনো অনেকটা ধোঁয়াশা রয়ে গেছে। একই সাথে যদি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, বিশেষ করে আ হাদি হত্যার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের আগে আরো বেশি প্রশ্নবিদ্ধ হলো। এরকম একটি প্রশ্নবিদ্ধ পরিস্থিতির মধ্যেও উনি দেশে ফেরার আসলে সাহস করলেন। আ কিভাবে দেখছেন আসলে তারেক রহমানের দেশে ফেরার এই বিষয়টিকে? তারেক রহমান দেশে ফেরার সাহস করলেন, এটা মানে সাহস না করার কিছু, এটা সাহসের কিছু না। এটা তারেক রহমানের দেশ। মানে ৫ তারিখের পরে তারেক রহমানের জায়গায় আমি হইলে আমি ৬ তারিখে দেশে যেতাম। তারেক রহমানের কথাতেই দেশ চলতো। মানে আমি পুলিশের অনেকগুলো মানে নিয়োগের খবর জানি তো, যে ঐসব জায়গায় নিয়োগ হচ্ছে, অমুককে দিচ্ছেন, ভাই উনি ওই অমুক হলের ছাত্রদলের সেক্রেটারি ছিলেন। উনি অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এই কমিটিতে ছিলেন। এই নামের উপরে পুলিশের দেয়া হতো। জামাতেরও অনেক লোককে এভাবে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। সো খুব বেশি প্রভাব ছিল বিএনপির, যেহেতু বিএনপি অনেক বড় দল, এবং এখনো পর্যন্ত আপনি এখনো যদি নাকি দেখেন যে তারেক রহমান আসার পরে রাষ্ট্র যেভাবে তারেক রহমানের নিরাপত্তা সহ তার বিভিন্ন অনুষ্ঠানগুলো যে আ করা হলো, সেই অনুষ্ঠানগুলোরও যেই মানে কি বলবো যে সরকারের যে পদক্ষেপগুলো ছিল সেটা চোখে পড়ার মতো। সো আমি মনে করি উনার বিশাল একটা দল আছে। উনার নিশ্চয়ই নিজস্ব গোয়েন্দা সংস্থার সাথে উনার একটা ভালো সম্পর্ক আছে। সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন জায়গায় উনার একটা সম্পর্ক তো আছেই। তো তাদের মাধ্যমে উনি চাইলে অনেক আগেই দেশে আসতে পারবেন। এটা সাহসের কিছু না। কারণ তারেক রহমান মনে করা হচ্ছে যে সামনে বিএনপি যদি ক্ষমতায় যায় তিনি প্রধানমন্ত্রী হবেন। সো প্রধানমন্ত্রী হবেন এরকম একজন মানুষ দেশের বাইরে থাকবে কেন? এখন তো আওয়ামী লীগ নাই। কিন্তু এই ১.৫ বছর উনি দেরি করাতে যেই সমস্যাটা হয়েছে, এই সরকারের ভেতরে আমি গতকালকে দাদাকে বলছিলাম একটা কথা, যে তারেক রহমান যেদিন দেশে আসেন, সেদিন বিটিভি লাইভ সম্প্রচার করেছেন। সেই লাইভ সম্প্রচার করবে কোট কোট মানে করছে এই খবর জানার পরে এই রেজওয়ানা হাসান, যিনি তথ্য উপদেষ্টা হিসেবে এখন দায়িত্ব পালন করছেন, তিনি তার পিএসকে দিয়ে বিটিভির মহাপরিচালককে ফোন করিয়েছেন। যে এ এটা করার দরকার নাই। বিটিভির মহাপরিচালক পাত্তাই দেন নাই। বললেন, "না, তারেক রহমান আসবে, এটা আমরা লাইভ করব।" রেজওয়ানা নিজে ফোন করেছেন তাকে তারপরে। ফোন করে বলেছেন যে, "আপনি রাষ্ট্রের টাকা খরচ করে আপনি, তারেক রহমান তো এখন রাষ্ট্রের কেউ না। তার এটা আপনি কেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে কিভাবে লাইভ করবেন?" কথাটা খুবই, যদি আপনি মানে আমেরিকা, ইউরোপের কথা বলেন, বিশাল সত্যি। যে জি। রাষ্ট্রের টাকা খরচ করে তিনি এখনো প্রধানমন্ত্রী হন নাই, তার এটা কেন লাইভ করবেন? কিন্তু বাংলাদেশ কি আসলে সেভাবে চলে? রেজওয়ানা নিজে কি সেভাবে চলেন? রেজওয়ার মন্ত্রণালয়ে সেই জবাবদিহিতা আছে? কোথাও নাই। কিন্তু তারেক রহমানের বেলায় হয়েছে। এই যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এই ভ্যাকুয়ামের মাঝখানে কিন্তু বিএনপির অনেক নেতাও, আমরা বিএনপিকে নিয়ে অনেক কথাবার্তা বলি। কিন্তু তারেক রহমান, জিয়া পরিবার, তাদেরকে কেন বেছে কথা বলতে হয়? ভাই, এই তারেক রহমান গত ১৫ বছরে, ১৫ বছর না, ২০০৬ সালের পর থেকেই, সো এই যে প্রায় ২০ বছর তিনি যেই কষ্ট সহ্য করেছেন, তেনার উপরে যে নির্যাতন করা হয়েছে, তার মায়ের উপরে যে নির্যাতন করা হয়েছে, এগুলো তো ভুলে যাওয়ার মতো না। সো সেই জিনিসগুলো থেকে যদি করা হয়, আমরা বিএনপির অনেকের বিরুদ্ধে কথা বললে তাদেরকে নিয়ে, কারণ তারা
এই বাংলাদেশ স্বাধীন হবার পেছনে তাদের অনেক অবদান আছে। যে কারণেই তাদেরকে বাঁচিয়ে কথা বলতে, তাদের ব্যাপারে অনেক হিসেব করে তারপরে কথা বলি। কিন্তু বিএনপির অনেক লোকজন আছে এর মাঝখানে, যেমন শিলং সালাউদ্দিন সহ এরকম অনেক সালাউদ্দিনদের মতো এরকম অনেকে গজিয়ে উঠেছেন। এটা তারেক রহমান যদি আরো ১.৫ বছরের আরো আগে যদি চলে আসতেন তিনি, আমার মনে হয় এই যে মাঝখানে যেই গজিয়ে ওঠা যে ভারতীয় গোয়েন্দা সংস্থার চর যারা, তারা এত প্রভাব বিস্তার করতো। আমি এই যে বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে যাদের, তাদের অনেকের ব্যাপারে জানি। যে লন্ডনে গিয়েছেন তারেক রহমান, তাকে ফোন করেছেন, লন্ডনে গিয়ে দেখা করেছেন, তাকে বলেছেন যে আপনি নির্বাচনের প্রস্তুতি নেন। তাকে বলা হয়েছে হঠাৎ করে তাকে যে সে পায় নাই। কিভাবে পায় নাই? এগুলোই যে মাঝখানে কিছু মধ্যস্বত্বভোগী আপনার কিছু ছিল, তারাই এই জিনিসগুলোকে এইভাবে ম্যানিপুলেট করেছে। যাই হোক, তো আমার মনে হয় তিনার আসাটা আ আ এটা খুব অপ্রাসঙ্গিক বা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এরকম কোনো কিছু আমি মনে করি না। আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই। এটা দাদাকে আপনি প্রশ্ন করেছিলেন, ওইটা আ আম আমা আমার কাছে কিছু তথ্য আছে যে জিনিসগুলো আপনাকে জানালে আমার মনে হয় জি, দর্শকদের জন্য প্লিজ। বুঝতে সুবিধা হবে। সেটা হলো জামাতের আমির, তার সাথে ভারতের একজন আ বিশেষ দূতের যে সাক্ষাতের কথা বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, নানান কথা বলা হয়েছে। আমি ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, উনাদের ২ জনের সাথেই গত ৩-৪ মাসের ভেতরেই আমার ২ জনের সাথেই সেপ্টেম্বরের থেকে এই গত কয়েকদিনের মধ্যেই আমার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং ওই সাক্ষাতে আমি তাদের কাছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এর মাঝখানে আমি উনাকে প্রশ্ন করেছিলাম যে, "ভারতের সাথে আপনাদের কোন ধরনের বৈঠক হয়েছে কিনা?" তিনি বলেছেন যে, "ভারত আমাদের কাছে", আমি যেদিন আমার সাথে উনার যেদিন দেখা হয়, উনার হোটেলে আমি যেদিন কথা বলি, বলেছে, "আমাদের কাছে এ পর্যন্ত ৬ বার তারা সময় চেয়েছেন।" তারা কোনো এক জায়গায়, সেটা শফিকুর রহমানের মানে বাসায় হোক, অফিসে হোক বা হুম, হুম। তাদের কোনো অফিসে হোক, যেকোনো জায়গায় ডক্টর শফিকুর রহমান যেইখানে বলবেন রাজি হবেন, ভারত সেইখানেই বসতে রাজি। কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেটাতে রাজি হন নাই। কারণ হচ্ছে গিয়ে তিনি আমাকে এই কথাটা বলেছেন যে, "আমি উনাদের সাথে কোথায় গিয়ে বসবো, সেখানে তারা একটা ছবি তুলবে, ছবি তুলে তারপরে দিয়ে দিবে।" তারা এই বৈঠকটা কিন্তু গোপনে করতে যাচ্ছেন। তিনি যান নাই। এমনকি বিভিন্ন জায়গায় যখন তারা, আপনারা জানেন যে ডিপ্লোম্যাটদের সাথে অনেক বৈঠক থাকে, যেখানে ভারতের দূতাবাসের লোক থাকে, হুম, হুম। পাকিস্তানের থাকে, চীনের থাকে, আমেরিকার থাকে। সেখানে রাজনৈতিক ব্যক্তিদেরকে দাওয়াত দিলে তাদের যেতে হয়। সেখানেও তিনি, মানে আমি ডক্টর শফিকুর রহমানের কোট আনকোট করছি যে, তিনি খুব সাবধানে থাকতেন যেন তাকে আলাদাভাবে কোথাও পেয়ে তারপর ভারতীয় দূতাবাসের কেউ আবার একটা ছবি তুলে না ফেলে। সো এটা হচ্ছে ভারতের অবস্থান। এই মানে জামায়াতের অবস্থান। আমার কাছে যে তথ্যটা ছিল সেটা জি, আপনাকে খুবই, জানাতে। খুবই পরিষ্কার। ধন্যবাদ ইলিয়াস হোসেন আপনাকে। পিনাকি ভট্টাচার্য, আপনার কাছেই একদমই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে একটু ফিরতে চাই। এই ভারত প্রসঙ্গেই যেহেতু কথা হচ্ছে, ভারত প্রসঙ্গ নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে আ বাংলাদেশের নির্বাচনে আমরা খুব মানে এটি খুব পরিচিত কমন একটি বিষয় যে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে নির্বাচন আ প্রত্যেকটি ক্ষেত্রেই আসলে ভারতের একটি প্রত্যক্ষ রোল প্লে আমরা দেখি আসলে। আ এবারের নির্বাচনে সেটা কতটুকু সম্ভাবনা দেখছেন? আ অথবা আ যেহেতু মানে বাংলাদেশের বর্তমান যেই পরিবর্তিত যে পরিস্থিতি তাতে করে এটি খুব পরিষ্কার যে অনেকটা বেকায়দায় রয়েছে ভারত আসলে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে। এবারের নির্বাচনে কতটুকু তাদের আ আ সম্পৃক্ততা অথবা তাদের রোল প্লে করার সম্ভাবনা দেখছেন? দেখেন, আমি কয়েকটা খুব বলবেন যে এটাকে বলা যেতে পারে খুব সিম্পল ট্রিক ফলো করি আরকি। হুম, এবং হুম। আমি কিছু জিনিসে খুব খুশি হই। যেমন ধরেন, আমার ফেসবুকের প্রোফাইলে কোন ভারতীয় এসে যদি আমাকে গালাগালি করে আমি খুব খুশি হই। জি, জি। নাম বলতে চাই না, বাংলাদেশের মানুষ দেখবে ভারত কোন প্রার্থীর পক্ষে, কোন দলের পক্ষে অবস্থান নিচ্ছে এটা দেখবে। আ মানে ভারত, শোনেন, এটা ভেরি সিম্পল। এটা এটার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই। এটার জন্য রাজনীতিতে আপনার থমাস হবস হওয়ার দরকার নাই, সক্রেটিস হওয়ার দরকার নাই, প্লেটো হওয়ার দরকার নাই। খুবই সিম্পল। প্রথম আলো, ডেইলি স্টার যেই দলকে, যেই জোটকে সমর্থন দেবে সেটাই ভারতের সমর্থন। ভেরি সিম্পল। প্রথম আলো, ডেইলি স্টার কাদেরকে গ্লোরিফাই করে দেখেন, আপনার উত্তর পেয়ে যাবেন। আর এটাই নিউটনের সূত্র। এটাই নিউটনের সূত্র, আ সহজ সূত্র। প্রথম আ আলো, ডেইলি স্টার যার পক্ষে তারাই ভারতের প্রার্থী।
আমরা আমরা নতুন আরেকটি সূত্র আমাদের দর্শকদের জন্য পেলাম আপনাদের থেকে। দর্শকদের খুব আ আ কৌতূহলের একটি প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। দুজনের জন্য একই প্রশ্ন। আ আপনারা কবে ফিরছেন দেশে? প্রথমে পিনাকি দার কাছে যাই, এরপর আপনাদের দেশে ফেরা নিয়ে দর্শকদের একটি বড় কৌতূহল আমরা লক্ষ্য করছি আসলে। এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা? দেখেন, আমি আসলে কেন দেশে ফিরতে পারিনি সেটা নিয়ে আমি অনেকবার নানাভাবেই ব্যাখ্যা করছি। হুম, হুম, হুম। সেটাকে অন্য অনেকভাবে বলার চেষ্টা করা হয়। হুম, হুম। হ্যাঁ? উম আমি ফিরতে চাই। হ্যাঁ? আমি ফিরতে চাই এবং আমাকে ফেরানোর জন্যে অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে। হ্যাঁ? হুম, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আম মানে এমন ধরেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রফেসর ইউনূসকে বলা হয়েছিল, একাধিক জন বলেছে অ্যাম যে পিনাকিকে, এবং উনি চাইলে এটা ১ ঘন্টার মধ্যে হয়ে যেত। পিনাকিকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা। খুবই দায়িত্বপ্রাপ্ত মানুষ। আমি নাম বলছি না তাদের কারোই। কিন্তু হুম, হুম, আপনি হুম, ধরে নিতে পারেন যে, ধরেন বাংলাদেশে যদি আপনি ১০ জন খুবই গুরুত্বপূর্ণ মানুষের কথা চিন্তা করেন, এরকম হুম, ১০ হুম, জন গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে অনেকেই হুম, আমার কথা বলেছে প্রফেসর ইউনূসকে সরাসরি। এবং আমি তাদের মধ্যেই কারো কাছে থেকে ফিডব্যাক পেয়েছি। আমার কথা যখনই প্রফেসর ইউনূসকে বলা হয়, উনি আ দার্শনিক হয়ে যান। আকাশের দিকে তাকায় থাকেন আরকি। হ্যাঁ? মানে এবং উনার মুখের চেহারা চেঞ্জ হয়ে যায়। মানে অ্যাজ ইফ উনি আমাকে আনতে চান না। হুম? তো আমাকে অনেকে এরপরে বলেছে যে তো আমার একটা বলতে পারেন যে একটা গভীর অভিমান আছে আমার দেশে যাওয়ার ব্যাপারে। হ্যাঁ? আম আমি জানি না। আমি খুব অভিমানী মানুষ এবং হুম। আমার এই অভিমানের কারণে এমন হতেই পারে যে আমি হয়তো কখনোই আর দেশে যাব না। এটি খুব আপনার যারা ভক্ত সমর্থক তাদের জন্য নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ আমি এটি আমি আমি আসলে। আমি 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 ধরেন আমি যখন আমি যেই জিনিসটা খুব বেশি করে চাইছি, এটা আমার জীবনের একটা ট্র্যাজেডি বলতে পারেন। আমি যেটা খুব বেশি চাইছি, আমার জীবনে সেটা আসেনি কখনো। হ্যাঁ? আমি সেজন্য কোনো কিছু চাই না। আমি সেজন্য বলি আমি দেশে যেতে চাই না। হ্যাঁ? যদি আ এই বিরাগ থেকে একদিন হঠাৎ করে মানে সত্যিকার অর্থে আমি কিন্তু আ আমি যখন কর্পোরেট জব করতাম আরকি। তখন আমি ওভারসিজ পোস্টিং চাইতাম এবং আমি চাইতাম যে প্যারিসে আমি যাব। আমার পোস্টিং হবে প্যারিসে। হ্যাঁ? এটা আমার আ উচ্চাশা ছিল বলতে পারেন। ওই সময় কম বয়সে আরকি। তো সেটা কিন্তু তখন হয়নি। তারপরে আমি যখন চাইনি, আমি যখন আসতেই চাইনি, তখন আমাকে এসে খোদা তাআলা প্যারিসেই এসে আমাকে থিতু করে দিলেন। তো হুম, আমার আসলে আমার দেশে যাওয়াটা আসলে আমি মনে করি যে এটা এখন আমি রিয়াল অ্যান্সার দিচ্ছি, অভিমানের কথা না। আমার দেশে যাওয়াটা হুম। আসলে ডিপেন্ড করে, আমি বলি, আমি তো এখন খুবই স্পিরিচুয়াল মানুষ আরকি বলতে পারেন। হ্যাঁ? আমার দেশে যাওয়াটা যেদিন খোদা তাআলার হুকুম হবে, সেদিন আমি হাজির থাকব। যেদিন উনি চাইবেন, সেদিনই আমি যাব। কেউ আমাকে নিশ্চয়ই, ঠেকাইতে পারবে না। আমি নিশ্চয়ই, অভিমান করেও আমি দূরে থাকতে পারব না। নিশ্চয়ই। আমার যেদিন সময় হবে, রাইট টাইম, সেটা প্রবাবলি আসমানে স্থির হবে যে কবে আমি দেশে ফিরব। সেদিনই যাব। খুবই কেউ আমাকে পরিষ্কার ঠেকাইতে পারবে বক্তব্য। না সেদিন, এবং আমার কোনো অভিমান আমাকে দূরে রাখতে পারবে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো নিজে থেকে উদ্যোগ নেব না। খুব পরিষ্কার বক্তব্য পিনাকি ভট্টাচার্য, যেদিন উনার ইলিয়াস হুকুম হবে, হোসেন। সেদিন আমি যেয়ে বাংলাদেশে ফিরব। আ ইলিয়াস হোসেন, আমরা পিনাকি ভট্টাচার্যের উত্তর পেলাম। আপনি চাইলে এই প্রশ্নের উত্তর দিতে পারেন। আমরা যদি আপনার থেকে উত্তর পাই। আমার প্রশ্নটা আরো অনেক বেশি মানে আপনাকে সুস্পষ্টভাবেই দেওয়া যাবে। আমার নামে এখনো পর্যন্ত ৪ টা মামলা পেন্ডিং আছে। যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। এটি সো কি আ মানে ফ্যাসিস্ট আমলের মামলা? আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের। ওহহো! আমার ১ম মামলা হয় হচ্ছে ৫ই জানুয়ারির যে নির্বাচন, ওই নির্বাচনের ৩ দিন পরে আমার নামে একটা মামলা হয়। আমাকে যেদিন ডিজিএফআই ডেকে নিয়ে যায় আ ৬ তারিখ ৬ই জানুয়ারি ২০১৪। আ তারপরে তার ২ দিন পরে মামলা হয় একটা। ওইটা একটা মামলা ছিল। আমাদের একটা ভিডিও গিয়েছিল। যে ভিডিওটার আপনার আ ভিডিওর এডিটিং এর কাজ তো আর আমার না। ওইখানে একটা এক নারীকে নিয়ে আপনার একটা নিউজ ছিল। সেই নারীর কিছু ফুটেজ কে তারা জি, দেখিয়েছে। খুবই যে আলোচিত সংবাদ ছিল। এই ফুটেজ গুলোর কারণে এটা পর্নোগ্রাফি অ্যাক্টে ওই ফুটেজ গুলো
আ এই আমাদের অফিসের আমাদের চেয়ারম্যান সহ, আমি সহ আমাদের ৩-৪ জনকে আসামি করে মূলত মানে ৫ জানুয়ারি নির্বাচনে ২১শে টিভির যে ভূমিকা সেটার কারণেই মামলা হয়। সেই থেকে শুরু। এরপরে বিভিন্ন সময়ে আপনার কিন্তু ইলিয়াস হোসেন সেই মামলায় সম্ভবত ২১শে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম সাহেব উনি নিজেও এই মামলার আসামি ছিলেন। গ্রেপ্তার আপনি হয়েছিলেন। মামলাটা জি। উনাকে তার ১ম মানে এ গ্রেপ্তার সেই করে মামলা কি দেখানো এখনো চলমান? সেই মামলা চলমান। তারপরে বনোজ কুমারের একটা মামলা চলমান। তারপরে আরো ওই যে টোটাল ৪ টা ফেনীর এক স্কুল ছাত্রীর আত্মহত্যা কেন্দ্রিক যে প্রতিবেদনটি ছিল সেটি? হ্যাঁ, বনোজ কুমারকে জি, নিয়ে যে নিউজ করা হয়েছিল সেটার প্রেক্ষিতে তারা নিউজ করে এবং সেই বনোজ কুমারের যে এত অত্যাচারের শিকার সেই ১৬ জন মানুষ এখনো কন্ডেম সেলে কাটাচ্ছেন, তাদেরকেও এই সরকার বাঁচানোর জন্য কোনো করে নাই। এখন ওই যে দাদা একটা কথা বলল না যে, ইউনূস উদাসের মতো এদিক ওদিক তাকায়। অনেকেই মনে করেন, ধরেন মানে আমি আমি কখনো বলি নাই যে আমি কোনোদিন উপদেষ্টা হব। দাদাও কোনোদিন বলে নাই সে উপদেষ্টা হইতে চায়। তো মানে এটা আমরা হইতে চাইনি। কিন্তু অনেক না, না, মানুষের না, 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 আমি বলছি। হুম, ইন্ডিয়ান নায়িকা বিষয়ক উপদেষ্টা হইতে চাই। আমি সবসময় বলছি এটা। তো এখন ধরেন আমি যদি নাকি আমারে আপনি একজন দর্শক হিসেবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, অনেকেই মনে মনে করে আমি জানি না কেন মনে করে অনেকেই মনে করে যে আমাদের উপদেষ্টা হওয়া উচিত ছিল। আমরা হুম, উপদেষ্টা হইলে মনে হয় অনেক কিছু হইতো। কিন্তু সেটা সরকারের কোনদিন মনে হয় নাই। হুম। সরকারের যদি মনে হইতো তাহলে সরকার নিশ্চয়ই করত। কিন্তু সরকারের আশেপাশে এইদিক ওইদিক নানান লোকজন তারা নানানভাবে আসেন, দেশে আসেন, আপনার দেশে আসেন। এমনকি সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও হুম। যে আপনাকে প্রোটোকল নিয়ে দিয়ে করতে চাই, আপনাদের সম্মান দিতে চাই। কিন্তু সরকার থেকে আমাদের মামলাটা পর্যন্ত উঠানো হয় নাই। এখন সমস্যাটা কোথায় জানেন? ধরেন আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করব তাহলে তো আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা আমারে চুরি করতে দিবে না এই লোকগুলি দেখে মনে হয় এদের কথায় তো বোঝা যায় যে এরা তো খুব ঘাটতারামো করবে। এদেরকে আমাদের আশপাশে আনা যাবে না। আনলেই সমস্যা হবে। সো আপনি নিবেন না। এটাই স্বাভাবিক। যাক ওই আলাপে যাচ্ছি না। এই সরকারের কাছে শুধু উপদেষ্টা না, দেশে ফেরত যাওয়া না। এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না। এই সরকারের ইউনূসের এই আশপাশে যে কজন আছে একটাও দেশে থাকতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। কালকে এই পরশুদিন খালেদা জিয়ার গিয়ে জানাজায় গিয়ে আসিফ নজরুল আর এই শফিক যে দৌড়টা দিয়েছে, মানুষ সেটা দেখেছেন। সো এই দৌড়াদৌড়ির উপরেই তাদেরকে থাকতে হবে সারা দুনিয়ায়। তারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না। সারা দুনিয়া। আমরা তো তাও কোপ আপ করে ফেলেছি বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে। ওরা ওইটাও পারবে না। সম্ভব না। আ এখন আ ওদের আপনার দেশে ফেরার বিষয়টি আসলে আপনার যে মামলাগুলো চলমান সেটি হয়তো অনেক দর্শকের আসলে জানা আমি ছিল। আমি দেশে আমরা ফিরবো। আমি দেশে ফিরবো যেদিন আমার যুদ্ধ শেষ হবে সেদিন। আমি এই দেশের কারোর অন্য একজন ভিনদেশী পতিতা ব্যবসা করত, এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যেই জাতীয় সংগীত লেখা হয়েছিল, সেই জাতীয় সংগীত আমার জাতীয় সংগীত থাকতে পারবে না। এই শর্তে আপনি যেদিন করবেন, আমার ১৬ই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলেন না? আমি এটার বিজয় দিবস মনে করি না। আমি সেদিন বিজয় দিবস পালন করব ১৬ই ডিসেম্বরকে যেদিন ভারত পালন করবে না। ভারত যেদিন বলবে যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেদিন আমি বিজয় দিবস পালন করব। কিন্তু ভারতও বিজয় দিবস পালন করবে বলবে যে ভারত-পাকিস্তান যুদ্ধ আর আমিও বিজয় দিবস পালন করব আমি এটারে বিজয় দিবস। ওইদিন ওইটা সেটেল হইতে হবে আগে। সো এই জায়গাগুলো ঠিক হইতে হবে ভাই। তারপরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করব। আর এর জি। মাঝখানে আবার আমারে নাকি আবার উঠায়-মুঠায় নিয়া যাবে কারা। উঠায়-টুঠায় নিয়ে গেলে দেশে যায় তারপর দেখা হবে ওইটা আবার অন্য জিনিস। যাই হোক আ আমি আজকে দর্শক অনুষ্ঠানের আমরা শুরুতে যেকোনো আমরা একটু সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। জি। আমাদের বাংলা এডিশনের এই ক্রাইম এডিশনে আজকে ১ম পর্ব গেল। এই ১ম পর্বে আমার খুব ইচ্ছে ছিল যে দাদাকে দিয়ে আমাদের এটা উদ্বোধন করানো হবে। যে কারণে কারেন্ট এডিশন জি। দাদাকে আজকে কারেন্ট এডিশনের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার লম্বা সময় দেওয়ার জন্য। আপনার ঘুম ভাঙায়ে তারপরে আমি আপনাকে যুক্ত করেছি। আর আ আমাদের বাংলা এডিশন নিয়ে যে কথাগুলো বাজারে ছেড়েছে আমি সেটার ব্যাপারে বাংলাদেশের মানুষকে আমাদের দর্শকদেরকে জানাইতে চাই। বাংলা এডিশন বন্ধ হয় নাই। বাংলা এডিশন নিয়ে যেটা হয়েছে সেটা আ একটা উম খোলা জলে মাছ শিকারের মতো একটা অবস্থা হয়েছে। বাংলা এডিশন বন্ধ হয় নাই। বাংলা এডিশন যদি বন্ধ হয়, আমরা আপনাদেরকে জানাবো। এবং সেটার জন্য কোন কর্মকর্তা কোথায় সাইন করে কে আমাকে চিঠি পাঠায়, আমি সেই চিঠি দেখার পরে তারপরে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তারা কতদিন বাংলাদেশের ২.৫ দিনের মন্ত্রী, উপদেষ্টা এসব হয়ে থেকে তারপরে তারা কোথায় কিভাবে বাংলা এডিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে কত সুখে থাকেন সেটাও আমাদের সাথে ইনশাআল্লাহ এই দেশে দেখা হবে।
আমরা আজকে এই সরকারের আমলে কিছু চাচ্ছি না, দেশে যাচ্ছি না বলে এই দেশে আমরা ভেসে আসছি এরকম না। অনেক ধন্যবাদ পিনাকি দেশটার জন্য ভট্টাচার্য। আমাদের অনেক ভালোবাসা আছে। এই দেশকে আমরা ভালোবাসি। এটা আমরা টাকা দিয়ে আমারে কিনে তারপরে কেউ ভালোবাসা শিখায় নাই। এই ভালোবাসা আমরা একদম কোনো কারণ ছাড়া ভালোবাসি। এটার ভিতরে কোনো স্বার্থ নাই। সেই স্বার্থ ছাড়াই ভালোবাসি। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে বাংলা এডিশনের পাশে থাকবেন। বাংলা এডিশন আপনাদের জন্য কাজ করবে। বাংলা এডিশন বাংলাদেশকে রক্ষা করার জন্য এই জঙ্গিবাদের যেই নাটক সাজিয়ে গত ১৫ বছর ধরে পৃথিবী থেকে বাংলাদেশকে আলাদা করে রাখা হয়েছিল, একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তৈরি করে রাখা হয়েছিল। বাংলা এডিশনের মূল যুদ্ধটা ওইখানেই। আমরা বিভিন্ন জায়গায় এটা প্রথম আলো ডেইলি স্টারকে কাউন্টার দিয়েছি গেল ১.৫ বছরে। আমরা সামনেও ইনশাআল্লাহ দিব। এটার জন্য আমাদের যদি জীবন বাজি রাখতে হয়, বাংলা এডিশনের এই তরুণ যে দলটা আছে তারা সবাই এটার জন্য প্রস্তুত আছে। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দুইজন অতিথি, বাংলাদেশের খুবই আলোচিত দুইজন অ্যাক্টিভিস্ট, ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন। আপনাদেরকে প্রিয় দর্শক, বাংলা এডিশনের নিয়মিত এই আয়োজন কারেন্ট এডিশন দেখতে চোখ রাখুন বাংলা এডিশনের সকল প্ল্যাটফর্মে। আগামী অনুষ্ঠানে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই।